আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা আপুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এই ক্লাসটায়। এইচএসসি 23 ব্যাচের আমাদের যে ক্র্যাশ কোর্সটা চলছে, সেই ক্র্যাশ কোর্সে আমরা পড়ছিলাম আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারে আমরা 6টা লেকচার পড়ে ফেলছি, 6টা ফুল ফেজের লাইভ ক্লাস এবং একটা রেকর্ডেড ক্লাস ছিল আমাদের। তো আশা করি তোমরা সবাই এই ক্লাসগুলো খুব ভালো করে দেখেছো। এবং এই ক্লাসগুলোতে আমরা কিন্তু আদর্শ গ্যাস চ্যাপ্টারে অনেকগুলো ছোট ছোট সূত্র দেখেছি এবং এই সূত্রগুলো অনুযায়ী অনেকগুলো ম্যাথ হইতে পারে। সেই ম্যাথগুলো কিছু আমরা প্র্যাকটিস করেছি গত কয়েকদিনের ক্লাসে। আজকের ক্লাসে আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সিনথিয়া, লিজা, নাদিয়া, আসসালামু আলাইকুম সবাইকে। এশা আপু ওয়ালাইকুম সালাম, হ্যালো গুনগুন, রাব্বি, সানি, রবিউল ভাই, কী অবস্থা? আলহামদুলিল্লাহ। সুরাইয়া আপু ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এভরিওয়ান, আপনাদের কার কী অবস্থা আমাকে জানাবেন, আর কি অবস্থা আমাকে জানাবেন। এবং ঝটপট ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেন, একটু ঝটপট ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে হবে এবং একটু রিয়্যাক্ট দিয়ে দেন ঝটপট। এই যে আপনার স্ক্রিনের এই ডান কোনায় অনেকগুলো রিয়্যাক্ট বাটন আছে, ঝটপট একটু আমি মানুষজনের রিয়াকশন দেখতে চাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম বস মাহাদি হাসান, কই দেখি আমাকে একটু ভালোবাসা প্রদর্শন করুন, আমাকে একটু ভালোবাসা প্রদর্শন করে বিভিন্ন ধরনের রিয়্যাক্ট, লাভ, কেয়ার, হাহা, অ্যাংরি মেবি। কেন আদর্শ গ্যাস পড়াচ্ছেন? আদর্শ গ্যাস আমরা পড়বো না, আমরা কি পড়বো? বাস্তব গ্যাস। অবভিয়াসলি আমরা বাস্তব গ্যাস পড়বো, আমাদের বাস্তব গ্যাসকে নিয়েই কাজকর্ম করতে হয়, কথাবার্তা বলতে হয়। বাট আমরা যেটা জানি যে অতি উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রায় সকল আদর্শ গ্যাসই বাস্তব গ্যাসের মতো আচরণ করে। সো ইটস এ ডেভিয়েশন অ্যাকচুয়ালি। হ্যালো হাবিব আক্তার, অনেক ফ্রেন্ডকে মেনশন করে দিয়েছিস। ইমন ভালো আছি, ফিরোজ, আমিনা বেগম, আরিয়ান আহমেদ, ফাহিম, সবাইকে ওয়েলকাম করছি। দ্রুত ঝটপট চলে আসেন সবাই। আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। সৃজন ওর অনেক বন্ধুকে মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ সৃজন, লটস অফ লাভ। সৃজন ইজ এ গুড বয়, আমেনা ইজ এ গুড গার্ল। অবভিয়াসলি তোমরা সবাই গুড বয় এবং গুড গার্ল। আমি তোমাদের বড় গুড ভাইয়া হওয়ার চেষ্টা করছি। জানাও আমি গুড ভাইয়া হওয়ার দৌড়ে কীরকম কী করছি না করছি। ঠিক আছে, কোন রিয়্যাক্ট দিব? তোমার যেই রিয়্যাক্ট দিতে মন চায়, তোমার আজকের আমাদের এই ক্র্যাশ কোর্সের ক্লাস, চ্যাপ্টার, সব কিছু, আমি, স্ক্রিন, সব কিছু মিলিয়ে তোমার যেই রিয়্যাক্ট দিতে মন চায় তুমি সেই রিয়্যাক্ট দিবা। বাংলাদেশের খেলা দেখবো তাহলে ক্লাস বাদ, তখন তো আবার বলবা যে ভাইয়া ক্লাস করায় নাই, খেলা দেখছে। সো খেলার জায়গায় খেলা আছে। খেলাটা আপনি কখন দেখবেন? খেলাটা আপনি দেখবেন আপনার কাজের গ্যাপে। খেলা হচ্ছে, ধরেন এই মুহূর্তে আমি একটু অবাকই হয়েছি যে আমি জানতামও না যে বাংলাদেশে, স্বয়ং বাংলাদেশের মিরপুরে, মানে এই আমাদের ঢাকা শহরে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার একটা সিরিজ চলতেছে। এবং এটা ওডিআই সিরিজ, তার মানে ক্রিকেটের ইন্টারন্যাশনাল সিরিজ একটা চলতেছে। আই হ্যাভ কমপ্লিটলি নো আইডিয়া। মানে সবাই ফুটবল ওয়ার্ল্ড কাপ চলতেছে সারা দেশে, সবাই সেটা নিয়ে মাতামাতি করছে। আমি খুব বেশি মাতামাতি না করলেও একটু খবর তো রাখছিলাম। নমস্কার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়ারা আপুরা, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। সো যেটা বলছিলাম, মানে আশা করছি সবাই ভালো আছেন। সো যেটা বলছিলাম যে আমি নিজে আসলে মানে ক্রিকেট খেলা হচ্ছে এই সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল ছিলাম না। তো আমার কথা হচ্ছে যে ভাইয়া ভালো খেলছে, ভালো বাংলাদেশ ভালো খেললেই ভালো। ভাইয়া দেখা হবে সেমিতে, হ্যাঁ দেখা হবে সেমিতে। মনে হয় যেন আমার একটা ক্লাব আছে, ওর একটা ক্লাব আছে, আমরা একসাথে সেমিতে দেখা করব। তো আপনারা খেলাধুলা দেখবেন অবশ্যই, এটা নিয়ে আপনারা আড্ডা দিবেন, গল্প করবেন, এটা নিয়ে কিছু ফান পার্ট আপনাদের লাইফে থাকবে, অবশ্যই থাকবে। বাট কথা হচ্ছে যে এই খেলাধুলা দেখার যেই ব্যাপারটা, এই জায়গায় এঙ্গেজমেন্টটা একটু চেষ্টা করবেন পড়ালেখার পরে। আপনার মেইন ফোকাস, মেইন টার্গেট, মেইন লক্ষ্য উদ্দেশ্য ভাইয়া স্টাডি করা। মানে এইচএসসি পরীক্ষা কিন্তু আগায় আসতেছে। ধরেন ফুটবল ওয়ার্ল্ড কাপ 1.5 মাস জুড়ে হবে। তো ফুটবল ওয়ার্ল্ড কাপ 1.5 মাস জুড়ে হইলে এই কারণে আমাদের এইচএসসি পরীক্ষা 1.5 মাস জুড়ে পিছায় যাবে না। সুরাইয়া খানমকে দেখতে পাচ্ছি, অনেকজন ফ্রেন্ডকে মেনশন করে দিয়েছিস। মানিক, হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। মিরাজ ওয়ালাইকুম সালাম। আদিবা সুলতানা, আবার দেখা যাচ্ছে ওর কোন দল আমি এটা জানিও না, পর্তুগাল মনে হয়। ফ্ল্যাগ দেখে মনে হইলো একটা হালকা পর্তুগাল ভাইব আছে। ঠিক আছে, সবাই বেশ একটা পর্তুগালের ফ্যান। আমার ধারণা এরা বেশিরভাগ মানুষজন আসলে পর্তুগালের খেলা খুব একটা দেখেও নাই, জানেও না। 5 জন প্লেয়ারের নাম বলতে পারবে না, কিন্তু এদের রোনালদোকে দেখতে, মানে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখতে এদের খুব ভালো লাগে, এই জন্য এরা পর্তুগালের ফ্যান। আই থিঙ্ক ঠিক আছে। না বেশি দেরি হয় নাই, আমরা মাত্রই শুরু করছি। এবং আজকের ক্লাসটা আমি একটু সময় পাইছিলাম তোমাদের জন্য, আজকের ক্লাসটা একটু ইন্টারেস্টিং করে সাজানোর চেষ্টা করছি। আজকের ক্লাসের শুরুতে আমি তোমাকে শুরুতেই পুরো আমাদের এই যে
আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই পুরো চ্যাপ্টার থেকে তোমাকে হচ্ছে একটা ওভারভিউ দিয়ে দিব যে এই পুরো চ্যাপ্টারে এই টপিকগুলো আছে। তোমরা দেখবা যে বেশিরভাগ টপিকই তোমাদের কভার হয়ে গেছে, আমরা পড়িয়ে ফেলছি। সো এরপরে নতুন একটা দুইটা টপিক আছে, আমরা বলছি যে দুই ধরনের বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপ। এরপরে আগায় গেলে আমরা কি পাবো? এরপরে আগায় গেলে আমরা পাবো শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা। ওরে শরীফউদ্দিন পুরো ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে আসছে, শরীফ ছেলেটা আমাদেরকে পুরো ওয়ার্ল্ড ম্যাপ দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, মরক্কো স্পেনের খেলা সেই হয়েছে, হ্যাঁ মরক্কো জিতছে এটা খবর রাখছি। আর স্পেন না, স্পেন বাবু, স্পেন, SPAIN, স্পেন। তাড়াহুড়ায় ভুল লিখছিস হয়তো, তাড়াহুড়া করিস না। স্পেনের খেলা আমার কোনো কালেই অনেক বেশি ভালো লাগে নাই, যদি ওদের প্লেয়াররা সবাই খুব ভালো, ক্লাব ফুটবলে খুব জোশ, বার্সেলোনায় বলো, রিয়াল মাদ্রিদে বলো, একটা সময়ে তো স্পেনের প্লেয়াররাই সব দিকে ছিল, এখনও হয়তো আছে। বাট ওদের ন্যাশনাল টিমে আসলেই ওদের কি জানি একটা ঝামেলা হয়, ওরা হারায় যায়, ওদের পা কাঁপে না কি হয়, ওরা খেলতে পারে না, গোলে শট নিতে পারে না। ঠিক আছে, 50-60% ওদের পজিশন থাকে কিন্তু গোলে শট নাই। অদ্ভুত অদ্ভুত। সেটাই যাই হোক, খেলা পরীক্ষায় আইব না। সাদমান তুই তো একদম মনে কর যে একদম সঠিক রাস্তায় এসেছিস। এখান থেকে বোর্ড কোয়েশ্চেন থাকবে অবভিয়াসলি, সাব্বির ভাই, এখান থেকে বোর্ড কোয়েশ্চেন থাকবে এবং আজকে আমরা আমাদের ক্লাসে বেশ কয়েকটা বোর্ড কোয়েশ্চেনও সলভ করে ফেলবো। ওকে ফাইন, আই থিঙ্ক উই হ্যাভ পাস্ট এনাফ টাইম। সবাই আশা করি জয়েন করে ফেলছে, সবাই আশা করি জয়েন করে ফেলেছো তোমরা। এবং যারা যারা পরেও জয়েন করেছো, আমি রিকোয়েস্ট করবো কাইন্ডলি দুইটা কাজ করো ভাই, তুমি তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যাদেরকে চেনো, যাদের সাথে পরিচয় আছে, যাদের সাথে তুমি ক্লাস করো রেগুলার, সো ওদেরকে মেনশন করে দাও। আর থাকে না কিছু এলিয়েন টাইপসের, ওরা এসে বলবে ভাইয়া আমার তো কোনো বন্ধু নেই, কাকে মেনশন করব? তাহলে বাপু তুমি একটু রিয়্যাক্ট করে দাও, ঠিক আছে? তুমি একটু রিয়্যাক্ট করে দাও বা মেনশন করে দাও। আসো আমরা সবাই ক্লাসটা শুরু করে ফেলি এবং শুরুতেই সবাইকে বলবো একটু ধৈর্য ধরে বসো, আমি কিছু জিনিস দেখাচ্ছি, ওই জিনিসগুলো দেখো, বুঝো। স্লাইড তো তোমরা পেয়েই যাবা, ঠিক আছে? হ্যাঁ হইতে পারে নেটের সাথে আমার একটা শত্রুতা থাকলেও থাকতে পারে। শ্যামশ্রী, এই বিষয়ে আমাদের আলোচনা সভাটা হবে, আগে আমরা আজকের খুব ইম্পর্টেন্ট ক্লাসটা করব, তারপরে আমরা আমাদের সেই আলোচনা সভার দিকে যাব। তাহলে আসেন ভাইয়া লোক, আমরা শুরু করছি। তাহলে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বে কোনো একটা চ্যাপ্টার যখন তুমি পড়া শুরু করেছো, এই পুরো চ্যাপ্টারের ওভারভিউটা যদি তোমার সামনে থাকে, এই চ্যাপ্টার থেকে কি ধরনের কয়টা টপিক আছে, কোন টপিক থেকে সিকিউ আসে, কোন টপিক থেকে MCQ আসে, এই জিনিসপত্রগুলো যদি তোমার জানা থাকে তাহলে তোমার জার্নিটা ইজি হয়। তাহলে আসেন আমরা সেই জার্নিটা একটু দেখে ফেলি। ফার্স্ট অফ অল হচ্ছে আদর্শ গ্যাসের সূত্রাবলী। সূত্রাবলী অবভিয়াসলি দীর্ঘকার হবে, ঠিক আছে? আদর্শ গ্যাসের সূত্রাবলী PV = nRT, PV/T = কনস্ট্যান্ট এবং অজস্র গ্রাফস আছে, ঠিক আছে? এই পুরো জায়গাটা থেকে অনেক অনেক বেশি গ্রাফস আছে। সো এই সূত্রগুলা থেকে আমরা পরীক্ষায় কি পাবো? এই সূত্রগুলা থেকে অবভিয়াসলি ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একদম কি বলবো এটাকে, ভুরে ভুরে MCQ পাবো, প্রচুর MCQ। বোর্ড পরীক্ষা বলেন, অ্যাডমিশন টেস্ট বলেন, সব দিকে। ইমতিয়াজ মির্জা, কেন এত প্রশংসা বাণী বুঝলাম না। ক্লাস করেন, আপনারা পড়ালেখা করলে, আপনারা ভালো রেজাল্ট করলে তখন পুরা দুনিয়ার মানুষ এই কথাটা বলবে, আপনার আর কষ্ট করে বলা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এবং সেই সাথে সৃজনশীলের গ নাম্বারের কিছু ছোটোখাটো কোয়েশ্চেন্স থাকে, সৃজনশীলের গ নাম্বারের কিছু ছোটোখাটো কোয়েশ্চেন্স থাকে। সো এইগুলা অবভিয়াসলি আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই টপিক থেকে পরীক্ষায় আসবে। আমরা অলওয়েজ ফিজিক্স ক্লাসে থিওরি বেশি, ম্যাথ কম করি। না না না, ম্যাথ কম করি না, অন্তত আমার ক্লাসে কেউ এই কথা বলতেই পারবেন না। আমি তো পারলে ফিজিক্সটাকে ম্যাথ ক্লাস বানায় ফেলি, আমি পারলে ফিজিক্সকে ম্যাথ ক্লাস বানায় ফেলি, আমি পারলে ফিজিক্সে প্রতিদিন ম্যাথ করাই। এটা আপনি আমার ক্লাসে বললেন না ভাইয়া। আর টেস্ট পেপারের অঙ্ক আজকেই আমরা সলভ করব, আমরা প্রতিদিনই টেস্ট পেপারের অঙ্ক সলভ করছি, ইটস নাথিং নিউ। চলে আসি সামনে। এরপরে হচ্ছে 3 ধরনের বেগের কথা আছে, তো আমরা অলরেডি একটা দুটো বেগের কথা বলছি। গড় বেগের আমরা একটা চেহারা দেখছি, তারপর RMS বেগের চেহারা আমরা দেখছি। এই জায়গায় নতুন আরেকটা বেগ তোমরা নাম দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এইটাকে আমরা বলি হচ্ছে সম্ভাব্য বেগ, বা এইটাকে বলে হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি বা প্রবাবল ভেলোসিটি, যে কোনো একটা বেগ। সো আমি কিছু করি নাই, দাঁড়াও, এটা হয় এরকম মাঝে মাঝে। তো এই যে সম্ভাব্য বেগ, সো এই জায়গাগুলো থেকে কি আসবে? এই জায়গাগুলো থেকেও অনেক বেশি পরিমাণে MCQ আসবে। সৃজনশীলের গ নাম্বার আসার প্রবাবিলিটি কম, সৃজনশীলের গ নাম্বার আসার প্রবাবিলিটি কম, ঠিক আছে?
অসুবিধা নাই, আমি আপনাদের সবার সাথে আছি, সবার কথা তো আমি দেখতে পাচ্ছি, সবার কথা না বললেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। বিশ্বাস আপনি নিজের উপর রাখেন ভাই, বিশ্বাস আমার উপর কেন বিশ্বাস রাখবেন, নিজের উপর বিশ্বাস অর্জন করেন। আমি তো আপনার পরীক্ষাটা হলে গিয়ে দিতে পারবো না, নিজের অবভিয়াসলি আমাদের স্রষ্টা আল্লাহর উপর ভরসা রাখেন আর নিজের উপর কনফিডেন্ট হন যে হ্যাঁ পড়লে আমি পারবো, পড়লে আমি পারবো, ঠিক আছে। ওকে ফাইন, তারপরে সামনে চলে যাচ্ছি কি আছে এরপরে হচ্ছে এই টপিকগুলো থেকে আমরা গতদিন কথাবার্তা বলছি। একটা হচ্ছে গড় মুক্ত পথ, ঠিক আছে, মিন ফ্রি পাথ, এবং গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য থেকে পাওয়া সূত্র। সো গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য থেকে পাওয়া সূত্র বলতে ভাইয়া আসলে কোন সূত্রটা বোঝাচ্ছে? ওই যে একটা জাতীয় সূত্র আছে, অনেক আমরা এটা নিয়ে পেঁচাপেচি করছি, সেটা হচ্ছে 1/3 mNc/RMS স্কোয়ার, 1/3 mNc/RMS স্কোয়ার। এই যে সূত্রটা আছে, এই সূত্রের সাথে আপনারা পরিচিত, এই সূত্র নিয়ে আমরা যথেষ্ট কথাবার্তা বলছি। সো এই সূত্র থেকে আপনি সৃজনশীলের গ নাম্বার পাবেন, এখান থেকে আপনি MCQ পাবেন, হয়তো আপনি এখান থেকে ঘ নাম্বার পাইতে পারেন, নাও পাইতে পারেন, ঠিক আছে। ওকে ফাইন, সামনে আগাই বাবা, যেটা পড়াচ্ছি ইমরান হোসেন সেটা শোনো। টেস্ট পেপারের অঙ্ক আজকেই করাবো, মনোযোগ দিয়ে শুনো না। মাঝে মধ্যে আজকে আমার মুড খুব ভালো, আমি যেটা বলছি যে মাঝে মধ্যে তোমাদের আগ্রহ দেখলে মনে হয় যে ভাইয়া 10 মিনিটে ফিজিক্স বইটা শেষ করা যায় না, সব থিওরি পড়ায় দিবেন, সব MCQ সলভ করায় দিবেন, 10টা বোর্ডের সব ম্যাথ করায় দিবেন, 10 মিনিট সময় নেন ভাই। আচ্ছা 15 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট সময় নেন, ফিজিক্স বইটা শেষ করে দেন। তোমাদের মধ্যে এইরকম তাড়াহুড়া থাকে, অদ্ভুত, সামনে গেলে মানুষকে খুঁজে পাওয়া যায় না। ওকে ফাইন, এরপরে আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের এই চ্যাপ্টারে, সেইটা হচ্ছে স্বাধীনতার মাত্রা এবং ডিগ্রি, মানে স্বাধীনতার মাত্রার উপর বেস করে বেসিক্যালি হচ্ছে গ্যাসের গতিশক্তি। সো এখান থেকে আপনি MCQ পাবেন ভাইয়ারা, এবং সৃজনশীলের গ পাবেন, ঘ পাবেন, সব পাবেন, অল। মানে এইটা মনে করেন এই চ্যাপ্টারের ভেরি ইম্পর্টেন্ট টপিকের মধ্যে অন্যতম, যে এই চ্যাপ্টারে যা আছে সব এখান থেকে আসতে পারে, MCQ CQ অনেক কিছু আসতে পারে। এবং স্বাধীনতার মাত্রা আমরা কিন্তু খুব ভালো করে পড়ছি, এই কথা আজকের তারিখে আমাকে কেউ যদি বলেন আমি কষ্ট পাবো, এই জন্য আমি বলেও দিচ্ছি ভাই, স্বাধীনতার মাত্রা খুব সুন্দর করে লেকচার 5-এ পড়ছি, ঠিক আছে। এই যে PV = 1/3 mNc², এইটা খুব সুন্দর করে হচ্ছে লেকচার 4-এ পড়ছি। তো এই জিনিসগুলো একটু রিভিশন দিয়ে আইসেন, মানে রিভিশন দিয়ে নিজের মতো করে, এখন তো চলে আসছেনি। তো এই জিনিসগুলো পড়েন, ইনশাল্লাহ ভালো করবেন, ঠিক আছে। ওকে, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা এই টপিকটা আজকে আমাদের জার্নিটা শুরু করব। এই টপিক ফাইন চলবে, থ্যাংক ইউ। এই টপিকটা দিয়ে আজকে আমরা আমাদের জার্নিটা শুরু করব, এবং আমাদের এই জার্নিটা আরও 1 ক্লাস 2 ক্লাস ধরে চলবে। এইটাও মনে করেন আমাদের এই চ্যাপ্টারের খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপসের একটা টপিক। শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা, অনেক ধরনের অনেক কিছু নিয়ে আমরা কথা বলি, এবং এখান থেকে একদম ধরেন বোর্ডের, আমাদের এই চ্যাপ্টার থেকে বোর্ডের সবচাইতে বড় যে সিকিউগুলো আসে, ঠিক আছে, একদম মনে করেন এক একটা সিকিউ করতে 2-3 পৃষ্ঠা সময় লাগতেছে, যেহেতু গত বছর বা তার আগের বছর, গত 2 বছরই শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, আদর্শ গ্যাস থেকে 1 সেট বা 2 সেট কোয়েশ্চেনও কোনো ক্ষেত্রে আসছে। সো এই টপিকটা ফাটাফাটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই চ্যাপ্টার, এই টপিক থেকে আমরা গ পাবো, ঘ পাবো, এখান থেকে আমরা ছোটোখাটো MCQ পাবো, সব পাবো, মানে এটা মনে করেন একটা ট্রিপল স্টার লেভেলের ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। সো এই হচ্ছে আপনার পুরো আদর্শ গ্যাস। এইভাবে যখন আপনার ব্যাপারটা এরকম না যে মুড খুব ভালো, ব্যাপারটা এরকম যে শুকর আলহামদুলিল্লাহ মাথা ব্যথা করতেছে, 2-4 কাপ চা কফি খেয়ে ফেলছি, হাত মুখ ধুচ্ছি, তো মানে যাচ্ছে না আর কি মাথা ব্যথা। এখন আমি যদি ক্লাসের শুরুতে এসে বলি হ্যাঁ শুনুন আজকে কিন্তু মেজাজ কিন্তু খুব খারাপ আছে, হ্যাঁ তো তুই বললি যে ভাই রে ভাই তাইলে তো পড়ালেখা কিছু করা যাবে না, জায়গা বাসায়। তো আই এম ট্রাইং টু রিভাইভ মাই সেলফ অ্যাকচুয়ালি, যে হ্যাঁ আজকে খুব মন ভালো, হ্যাঁ মাথা একটু ব্যথা করতেছে, বাট হ্যাঁ সামলাই নিব, আপনারা থাকলে সামলাই নিব না। ওকে,
ওকে ফাইন, ঠিক আছে। শিশিরাঙ্গ থেকে প্রচুর সৃজনশীল আসে ভাই, অবভিয়াসলি এই জন্যই তো 3 স্টার দিয়েছি। শিশিরাঙ্গ থেকে প্রচুর সৃজনশীল আসবে, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়, এই টপিকগুলো আমরা পড়বো। তো ঝটপট আমি 2-1টা টপিকের একটু ছোট্ট রিক্যাপ দিব। শুরুতে হচ্ছে স্বাধীনতার মাত্রা এবং গ্যাসের গতিশক্তির রিক্যাপটা দিয়ে যাব। অবভিয়াসলি পুরো সূত্রটা বুঝাবো না, বাট সুন্দর একটা স্লাইডে জিনিসগুলোকে গুছাইছি। এই স্লাইডটা যদি তোমার কাছে চলে যায়, অবভিয়াসলি চলে যাবে, সো তোমার পড়াটা আর একটু ইজি হবে, সুন্দর হবে, তুমি গুছায় পড়তে পারবা। আর এই জায়গায় 3 ধরনের বেগের মধ্যে কিছু সম্পর্ক বলে দিব। আরএমএস বেগকে আপনারা এর আগেই দেখছেন, গড় বেগের একটা চেহারা দেখব, এবং সম্ভাব্য বেগ অ্যাপ্রক্সিমেট ভেলোসিটি বা প্রবাবল ভেলোসিটি। তো এই বেগগুলা আমাদের বইতে এখন আসলে নাই, বহু বছর আগের বইতে ছিল, কিন্তু সূত্রগুলো যদি আমরা জেনে রাখি, পড়ে রাখি, তাহলে আসলে ভালো। সূত্রগুলো আমরা দেখে রাখলে ভালো। মাঝে মধ্যে এখান থেকে ছোটোখাটো কোয়েশ্চেন চলে আসে, কে কার কত গুণ, কে কার অর্ধেক, কে কার 3/4 গুণ। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই ভালোবাসা দিচ্ছেন, আল্লাহ ভরসা ভাই। এইটা টুকটাক মাথা ব্যথা জীবনের অঙ্গ, আল্লাহ সুস্থ করে দিক, আমাদের সবাইকে রাখুক, সবাইকে সুস্থ, এই কামনাই। ওকে, ঝটপট একটু দেখে নেই, স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা আমাদের কোথায় লাগে? এটা আমাদের প্রয়োজন পড়ে হচ্ছে গ্যাসের গতিশক্তিতে। তো আমরা এই জিনিসগুলোর সাথে পরিচিত। যদি এন মোল গ্যাসের গতিশক্তি হয়, এটা অবভিয়াসলি লিখে পড়িয়ে দিয়েছি, এন মোল। খেয়াল রাখতে হবে এখানে কি দেওয়া আছে ভাইয়া, খেয়াল রাখতে হবে এখানে দেওয়া রয়েছে হচ্ছে মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা দিলে ডিগ্রিজ অফ ফ্রিডম F/2 লিখি বা F লিখি, একই কথা। সবগুলা দিয়েই আমি একটাই জিনিস বুঝাচ্ছি, স্বাধীনতার মাত্রা, ডিগ্রিজ অফ ফ্রিডম বা F যাই বলি। সো যখন মোল সংখ্যা দেওয়া থাকবে, বি কেয়ারফুল, বি ভেরি কেয়ারফুল এভরিওয়ান। EK ইকুয়ালস টু F/2 অফ nRT। মোল সংখ্যার সাথে মোলার গ্যাস ধ্রুবক R বসবে। এবং পরেরটা খেয়াল করি, যদি n সংখ্যক, যদি অণুর সংখ্যা দেওয়া থাকে, 5টা অণুর গতিশক্তি, 10টা অণুর গতিশক্তি, 50টা অণুর গতিশক্তি, বা 5000টা অণুর গতিশক্তি, অণুর সংখ্যা শেষ। মানুষজনের কমেন্ট দেখলে আমি আসলে কমেন্ট দেখি নাই, আমি কিচ্ছু দেখি নাই। তাহলে অণুর সংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে গতিশক্তি সমান কি হবে? EK ইকুয়ালস টু F/2 অফ nKT। যখন অণুর সংখ্যা দেওয়া থাকবে, খেয়াল করো অণুর সংখ্যার সাথে চলে আসছে কে, অণুর সংখ্যার সাথে চলে আসছে কে। কে মানে কি? বোল্টজম্যান ধ্রুবক। কে মানে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। সো এই হচ্ছে আমাদের 2টা সূত্র গ্যাসের গতিশক্তি রিলেটেড, যখন মোল সংখ্যা উপরেরটা, যখন অণুর সংখ্যা নিচেরটা। আর এই যে F বা ডিগ্রিজ অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা, এইটার ভ্যালু কখন কি হবে? সো ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু আমি কি বলছিলাম, যে কোনো গ্যাসের, ঝটপট আমাকে অ্যান্সার দেন দেখি, যে কোনো গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম কয়টা পয়েন্টের উপর বা কয়টা ক্রাইটেরিয়া, কয়টা বৈশিষ্ট্যের উপর দেখে আপনি ডিসাইড করবেন? সবাই একটু আমাকে বলেন, ডিগ্রিজ অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা, কোনো একটা গ্যাসের স্বাধীনতার মাত্রা কত হবে, এইটা কয়টা বিষয়ের উপর নির্ভর করে? কয়টা বিষয়ের উপর নির্ভর করে? কোনো একটা 3টা বলছেন, অনেকেই 3টা বলেছেন। আমার তো যদ্দূর মনে আছে আমি বলেছিলাম যে কোনো একটা গ্যাসের স্বাধীনতার মাত্রা একটা ডিপেন্ড করবে হচ্ছে যে ওর কয় পারমাণবিক, পরমাণুর সংখ্যার উপরে। কয় পারমাণবিক গ্যাস, এইটার উপর ডিপেন্ড করবে ডিগ্রিজ অফ ফ্রিডম, এবং সেই সাথে ডিপেন্ড করবে হচ্ছে কি রকম গতিশক্তি বা কোন ধরনের গতিশক্তি। মানে গতিশক্তিটা কি রৈখিক গতিশক্তি, নাকি গতিশক্তিটা কৌণিক গতিশক্তি, নাকি গতিশক্তিটা হচ্ছে মোট গতিশক্তি। সো মোটামুটি আমরা এটা বলতে পারি। এটা আসলে কোনো মানে অনুসিদ্ধান্ত বা সূত্র বা প্রয়োগ না, এটা আমরা আমাদের ব্যবহারিক জ্ঞান থেকে জানি যে এই 2টা জিনিস জানলেই আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম মেজার করতে পারি। তাইলে ডিগ্রিজ অফ ফ্রিডমের দেখেন এই সুন্দর ছকটা আপনাদের জন্য বানায় দেওয়া হইলো, আপনারা একটু পড়েন সুন্দর করে। আপনারা জানেন এখানকার প্রতিটা জিনিস জানেন, যে যদি এক পারমাণবিক গ্যাস হয়, দ্যাট মিনস হিলিয়াম, নিয়ন, আর্গন, তাহলে রৈখিক গতিশক্তির ডিগ্রিজ অফ ফ্রিডম 3, কৌণিক গতিশক্তির 0, মোট গতিশক্তির 5, দ্বিপারমাণবিক হইলে 3, 2, 5, সরি রৈখিকের জন্য, এক পারমাণবিকের জন্য 3, 0, 3, দ্বিপারমাণবিকের 3, 2, 5, এবং বহু পারমাণবিকের জন্য হচ্ছে 3, 3, 6। ঠিক আছে, এই জিনিসগুলো সবাই আমরা জানি না ভাইয়া, খুব ভালো করে পড়াইছি আমরা, এবং এগুলো নিয়ে আমরা প্রচুর ম্যাথও সলভ করছি। সরি, কি করলাম? ইয়েস, তো আমরা এগুলো নিয়ে বেশ কিছু ম্যাথও সলভ করেছি। সো আশা করছি এগুলো আমাদের সবার জানা আছে, জাস্ট একটু গুছায় দেওয়ার চেষ্টা করছি।
এখানে আর নতুন কিছু নাই, নতুন কিছু নাই। ওকে ওকে ফাইন, ওইটা অন্য কিছু দেওয়া আছে ফিরোজ, কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রিজ অফ ফ্রিডম 5 হবে। কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা নিয়ে কেউ মনের মধ্যে কোনো ডাউট রাখেন না, এটা নিয়ে কেউ মনের মধ্যে ডাউট রাখেন না যে কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে আমাদের দ্বিপারমাণবিক গ্যাসের সমান। কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রিজ অফ ফ্রিডম দ্বিপারমাণবিক গ্যাসের সমান। এইটা নিয়েও আমরা ম্যাথ সলভ করেছি, ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে, তাহলে ক্লাস করেন সবাই মনোযোগ দিয়ে। ওকে, সামনে চলে যাই। আচ্ছা, 3 ধরনের আমরা বেগ দেখব, 3 ধরনের বেগ। তাহলে প্রথমে যেই বেগটা দেওয়া আছে সেটাকে আপনারা সবাই চিনেন, গড় বর্গমূল বর্গবেগ বা আরএমএস বেগ, বা যেটাকে আমরা কি লিখি, যেটাকে আমরা লিখি হচ্ছে সিআরএমএস দিয়ে। তো সিআরএমএস এর এই যে দুইটা সূত্র, √3RT ডিভাইডেড বাই এম অথবা √3P ডিভাইডেড বাই রো, পরিচিত না এটার সাথে? পরিচিত, দুইটা সূত্রের সাথেই পরিচিত। এবং যেখানে এম এর পরিচয় কি, ঝটপট একটু দেখি কে ঠিক মতো বলতে পারেন। এম এর পরিচয় কি? টি মানে টেম্পারেচার, আর মানে মোলার গ্যাস ধ্রুবক, এগুলো নিয়ে কোনো ডাউট নাই, বাট এম মানে কি? এই এম এর পরিচয়টা কি দেখি, ঝটপট বলেন তো। এম দিয়ে আমরা কি বুঝাই? এম দিয়ে কি বোঝানো হচ্ছে? আণবিক ভর বললে হবে না, মোট ভর বললে তো প্রচণ্ড মাত্রায় ভুল হইল। আণবিক ভর বললে হবে না, কেজিতে আণবিক ভর, এক্স্যাক্টলি। বাংলায় লেখেন, ইংলিশে লেখেন, কোনো সমস্যা নাই, বাট এম মানে হচ্ছে কেজিতে আণবিক ভর। এসআই এককে বসাইতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট কথা ভাই, এটা ভুল করা যাবে না। কেজিতে আণবিক ভর, ঠিক আছে? ওকে ফাইন, ওকে ঠিক আছে। এরপরে দেখেন নিচের এই যে দুটো সূত্র আছে, এই সূত্রগুলো আমাদের জন্য অপেক্ষাকৃত নতুন, এবং এই সূত্রগুলোর তেমন একটা ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের বইতে নাই, বাট জাস্ট আমরা যদি এই সূত্রগুলোকে জেনে রাখি তাহলে হয়তোবা এই সূত্রগুলা থেকে আগত দু একটা সম্পর্ক আমাদের এমসিকিউ সলভিংয়ের ক্যাপাসিটিকে বা এমসিকিউ পারার সম্ভাবনাকে আরেকটু বৃদ্ধি করতে পারে। ব্যাপারটা হচ্ছে আসলে গ্যাসের অণুর কোনো অ্যাভারেজ ভেলোসিটি করা পসিবল না। গড় বেগ বলে আমরা একটা জিনিস বের করছিলাম না, C1 + C2 + C3 ডিভাইডেড বাই 3। সবাই একটু কথা শুনো। তো গ্যাসের অণুর গড় বেগটা আসলে ওরকম এস্টাবলিশ থাকতে পারে না। কেন থাকতে পারে না জানেন? কারণ মানে অণুগুলো আসলে এত র্যান্ডম ভেলোসিটিতে ছোটাছুটি করে যে ওদেরকে আসলে একটা অ্যাভারেজ ভেলোসিটিতে বসানো সম্ভব না। কারো দেখা যায় বেগ অ্যাভারেজ ভেলোসিটি থেকে অনেক বেশি, কারো বেগ অ্যাভারেজ ভেলোসিটি থেকে অনেক কম, সো ডেভিয়েশনটা অনেক বেশি। সো এই যে আমরা দেখলাম বা বিজ্ঞানীরা দেখলেন যে না, গড় বেগ বের করলে প্রপারলি মানে একটা অ্যাভারেজ পাওয়া যাচ্ছে না, তাহলে কি করব? তো কি করতে গিয়েই আসলে এই জার্নিতে অনেকগুলা র্যান্ডম ভেলোসিটি বা এক্সপেরিমেন্ট করে অনেকগুলা বেগ বাইর করছে কাছাকাছি যাওয়ার জন্য, যেটা সবগুলা বেগ থেকে কাছাকাছি, সবগুলা বেগের একটা অ্যাভারেজ মান বলবে, কিন্তু আবার অ্যাভারেজ না। তো সেই বেগটা কোনটা? সেই বেগটা হচ্ছে আসলে আমাদের আরএমএস বেগ, যে সবগুলা ভ্যালুর বা গ্যাসের সবগুলা অণুর বেগের খুব কাছাকাছি মানটা বা খুব সুনির্দিষ্ট মানটা কে দেখাচ্ছে? খুব সুনির্দিষ্ট মানটা দেখাচ্ছে আরএমএস বেগ। তো এই আরএমএস বেগ ছাড়াও মানে হুট করে তো সায়েন্সের একটা জিনিস একদিনে ডেভেলপ করে নাই, তাই না? টমাস আলভা এডিসন বাল্ব লাইট বানাইছেন, অজস্র দিন তার ল্যাব পুড়ে গেছে, হেন তেন হয়েছে, অনেক ঝামেলা হয়েছে না? সো অনেক ট্রায়াল অ্যান্ড এরর মেথড থাকে, বুঝতেছেন আপনারা? অনেক ট্রায়াল অ্যান্ড এরর মেথড থাকে। তো এই ট্রায়াল অ্যান্ড এরর মেথড করতে এসএস নেওয়ার দরকার কি? আমরা তো আপনাদেরকে দিব এই জিনিসটা। সো এই ট্রায়াল অ্যান্ড এরর মেথড করতে বিজ্ঞানীরা আসলে যে কোনো একটা সূত্র এস্টাবলিশ করেন। তো এই ট্রায়াল অ্যান্ড এরর মেথডের জার্নিতে আরও দুইটা নতুন ভেলোসিটি বা পুরানো ভেলোসিটি যাই বলেন না কেন, এগুলো ছিল আমাদের বইতে একসময়। তো এই ভেলোসিটিগুলো কি? একটাকে আমরা বলি হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ, আর আরেকটাকে আমরা বলি হচ্ছে সম্ভাব্যতম বেগ বা অ্যাপ্রক্সিমেট ভেলোসিটি বা প্রবাবল ভেলোসিটি। অ্যাপ্রক্সিমেট ভেলোসিটিও বলতে পারে, প্রবাবল ভেলোসিটিও বলতে পারে। তাহলে জাস্ট এই দুটো সূত্র একটু মনে রেখে দিয়েন। গড় বেগের সূত্রটা কি ভাইয়া? গড় বেগের সূত্রটা হচ্ছে √8RT ডিভাইডেড বাই πm, √8RT ডিভাইডেড বাই πm, এবং সম্ভাব্য বেগের সূত্রটা হচ্ছে √2RT ডিভাইডেড বাই m, √2RT ডিভাইডেড বাই m। এগুলো আমাদের পুরানো এডিশনের বইতে ছিল, ঠিক আছে?
ওকে, আমার এখান থেকে মোটামুটি কানেকশন ঠিক আছে বলে আমি মনে করছি। কি হয়েছে ঠিক বুঝতে পারছি না। তাহলে খেয়াল করো, একটা ভেলোসিটিকে তো তুমি নাম দিয়েছো CRMS, একটা ভেলোসিটিকে তুমি CRMS নাম দিয়েছো, যেটা অ্যাভারেজ ভেলোসিটি। এটাকে চাইলে তুমি V দিয়ে লিখতে পারো, অথবা এটাকে C অ্যাভারেজ, যেহেতু গড় বেগ তাহলে এটাকে তুমি C অ্যাভারেজ নামকরণ করতে পারো, ঠিক আছে। আর এই যে সম্ভাব্যতম বেগ, এইটাকে তুমি C অ্যাপ্রক্স ভেলোসিটি দিয়ে নামকরণ করতে পারো, সম্ভাব্য বেগ, ঠিক আছে। সম্ভাব্য বেগটা একসময় খুব এস্টাবলিশ ছিল, পরে দেখা গেছে যে না, সম্ভাব্য বেগটাও আসলে অ্যাকুরেট ভ্যালু দেখাইতে পারতেছে না, অনেক ডেভিয়েশন, অনেক গ্যাপ বিভিন্ন ভ্যালু থেকে। তাহলে কি করব, এটাকে নিয়েও আবার নতুন করে কাজ করছে, ঠিক আছে। এবং এই যে তিনটা ভেলোসিটি আছে, এই তিনটা ভেলোসিটির মধ্যে একটা ছোট্ট সম্পর্ক জেনে রাখি আমরা। কি সম্পর্ক জেনে রাখবো, সেইটা হচ্ছে যে আরএমএস বেগের মানটা হচ্ছে সবচাইতে বড়, আরএমএস বেগের মানটা হচ্ছে সবচাইতে বড়, অ্যাভারেজ ভেলোসিটিটা তার চাইতে একটু কম, অ্যাপ্রক্সিমেট ভেলোসিটিটা সবচাইতে কম। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে CRMS এর ভ্যালু, এখানে যতগুলো ভ্যালু আছে এর ভিতরে CRMS এর ভ্যালু ইজ গ্রেটার দেন হচ্ছে C অফ অ্যাভারেজ, ইজ গ্রেটার দেন হচ্ছে C অফ অ্যাপ্রক্সিমেট ভেলোসিটি। সো এই সম্পর্কটা জেনে রাখেন, মাথায় রাখেন, এইটাও আপনাকে হয়তো কোনো দিন কোনো একটা MCQতে হেল্প করে দিতেও পারে, ঠিক আছে। এটা সংখ্যাগুলো দেখলেই বোঝা যায়। এখানে RT/M কমন, এখানেও RT/M কমন, এখানেও RT/M কমন। তো এখানে RT/M এর সাথে কি আছে 3, এখানে RT/M এর সাথে কি আছে 2, আর এখানে দেখেন 8/π। তো পাই এর মান কত, 3.1416। তাহলে 8/π এর মান করলে সেটা 2 পয়েন্ট সামথিং হবে। তার মানে আরএমএস বেগ ইজ গ্রেটার দেন অ্যাভারেজ বেগ ইজ গ্রেটার দেন অ্যাপ্রক্সিমেট ভেলোসিটি, ঠিক আছে। আর ওই যে বিভিন্ন ধরনের সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কের কথা আমরা বারবার বলছি, যেখানেই সূত্র থাকবে সেখানেই সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকবে। না ভাইয়া, আমার এখানে এরকম কোনো সমস্যা মনে হচ্ছে না, আমাদের মানে লাইভ স্ট্রিমিং ঠিক আছেই তো, ঠিক আছে লাইভ স্ট্রিমিং। তাহলে খেয়াল করেন, এখানে অনেকগুলো সম্পর্ক আসতে পারে, যে সেটা হচ্ছে CRMS ইজ প্রপোর্শনাল হচ্ছে √/T, অথবা CRMS ইজ প্রপোর্শনাল হচ্ছে √/P, যেখানে P মানে হচ্ছে প্রেশার। বা এখান থেকে আসতে পারে কি, এখান থেকে আসতে পারে CRMS ইজ প্রপোর্শনাল 1/√ρ, √3P/ρ। আবার এমটা কোথায়, এমটা নিচে, তার মানে এখানে আরও একটা জিনিস লিখতে পারেন, CRMS ইজ প্রপোর্শনাল 1/√m। ভালো একটা MCQ মাথায় আসছে জাস্ট নিচের সম্পর্কটা দিয়ে। তো এরকম অনেক ধরনের সম্পর্ক হইতে পারে। কি নিয়ে কথা হচ্ছে, কি নিয়ে কথা হচ্ছে? না না, ক্লাস টাইম আমরা অনেক দেখে শুনে অনেক চিন্তা করে এই টাইমটা ফিক্স করেছি ভাইয়া, এই টাইমটা ফিক্স করেছি। মহলা চিং আপু, আমি জানি না, মানে আমাদের এখানে নেট ঠিক আছে বাবু, আই এম সরি, হচ্ছে অনেক দিকে ঝামেলা হচ্ছে, বাট এখানে আমরা আসলে নিজেদের পিসি ছাড়াও আরও একাধিক ডিভাইসে আমরা নিজেদের লাইভ স্ট্রিমিং চেক করি রেগুলার, এবং কোনো ঝামেলা হলে বাইরে থেকে 2-3 জন দৌড়ায় এসে বলে এই ভাই দেখেন ঠিকঠাক করেন, মানে উই আর অলরেডি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট, ঠিক আছে। ঠিক আছে তানভীর, প্রিয়া, তানভীর, শুভ, এগুলো পুরানো পড়া ঝটপট আমরা জাস্ট একটু রিভিশন দিয়ে নিলাম। তাইলে এখন আমরা যেটা করব ভাই, মানে আমি আজকে দেখছি, আজকে ক্লাসের শুরু থেকে কে জানি বলতেছে যে থিওরি নাকি আমরা বেশি পড়ি, আমরা নাকি ম্যাথ করি না, ঠিক আছে। তো এটা কি আমার ক্লাসে আপনি বলতে পারেন যে আপনি ম্যাথ করেন না? আপনি আমার ক্লাস লেকচারের খাতা উঠান, প্রতিদিনই আমি দেখি বেশ কয়েকজন বাচ্চা কাচ্চা, সেটা সৃজন, শ্যামশ্রী, আরিয়ান, এক একদিন এক একজন বা প্রতিদিন একাধিক মানুষজনও তোমরা হচ্ছে ক্লাস নোট শেয়ার করছো আমাদের SSC HSC স্টুডেন্টস গ্রুপে। কেউ যদি নতুনও কেউ যদি জয়েন করো, কারো যদি মনে হয় তুমি আসলে তোমার সুন্দর হাতের ক্লাস লেকচারটা তুমি নোট শেয়ার করতে চাও, বন্ধুদেরকে দেখাতে চাও, তো তুমি এখানে শেয়ার করতে পারো। যেটা মেইন কথা ছিল না আমার, আমি আসলে আপনাদেরকে এখন মানে নোট শেয়ারিংয়ের গল্প বলতে চাই নাই। SSC HSC স্টুডেন্টস গ্রুপ তো মানে অঙ্ক তো ভাই আমরা ডেইলি করি, আমার প্রতি ক্লাসে, ধরেন প্রথম ক্লাসের শুরুতে তো আর অঙ্ক করানো যাবে না, বাট আমার ধারণা এরপরে প্রতি ক্লাসেই আমাদের শুরুতে 2-3টা অঙ্ক থাকেই, তো অঙ্ক তো করতে হবে। ফিজিক্স ইজ
মাচ মোর ক্লোজার টু ম্যাথ। আপনি ফিজিক্স ভালো পারতে হইলে আপনাকে আসলে ম্যাথ পারতে হবে। আপনার যদি ম্যাথে প্র্যাকটিস না থাকে, এবং আপনি দেখেন না গতিবিদ্যা, বলবিদ্যা, তারপরে এই যে কনিক্স, গ্রাফ, সেগুলো কত কিছু তো ম্যাথের সাথে মিলে যায়। আবার ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন লাগে, সব কিছুই তো লাগে। ঠিক আছে, সব কিছুই তো লাগে। ফাইন। আচ্ছা রাব্বি, হাতের লেখা ভালো করো, নাকি তুমি ডাক্তার হবে? ডাক্তার হবে। লুৎফুর রহমান, এরকম হওয়ার কথা না তো, এরকম হওয়ার কথা না, সবার প্রবলেম থাকলেই অ্যাপ্রুভ করে। ওকে, তাহলে সামনে আগেলাম। আসেন আমরা কয়েকটা ম্যাথ সলভ করি, দু চারটে এমসিকিউ সলভ করব, এরপরে আমরা একটা সিকিউও সলভ করব। ঠিক আছে, আসেন আমরা আমাদের এমসিকিউ নাম্বার 1 দেখবো এবার। প্রথম একটা এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি, সবাই কোয়েশ্চেন তোলার দরকার নাই, সবাই কথা শুনেন। একটা এমসিকিউর 4.5 লাইন লম্বা, কিসে আমি করছি, একটা এমসিকিউর 4.5 লাইন লম্বা কোয়েশ্চেন তোমার তোলার দরকার নাই, তুমি শুধু অ্যান্সারটা বের করো। ভাইয়া তো তোমাদেরকে পিডিএফ, বা আমাদের তো সাইটে অ্যাপে তোমার পিডিএফ চলে যাবে, আমরাও গ্রুপে পোস্ট করে দেই। ঠিক আছে, হ্যাঁ, ফিজিক্স ম্যাথ ভাই ঠিক বলছেন। কোয়েশ্চেন তোলার দরকার নাই, শুধু অ্যান্সার বের করবেন এবং ঝটপট আমাকে অ্যান্সার দিবেন। এবং আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করতেছি অবভিয়াসলি। দেখেন চিটাং বোর্ডে আসছিল 2018-19 সালে। সো আপনারা সলভ করবেন, তারপরে আমি একটু সলভটার দিকে তাকাবো। কি বলা হয়েছে আমি জাস্ট একটু কোয়েশ্চেনটা ডাইসেক্ট করি। একটি বড় পাত্র, এটা দিয়ে কি বুঝাইছি, 480 সেন্টিমিটার কিউ আয়তন এবং তাপমাত্রাও দেওয়া আছে। তাপমাত্রাও কত দেওয়া আছে? কেউ কোয়েশ্চেন লিখবে না, সবাই অঙ্ক সলভ করবে। ঠিক আছে, তাপমাত্রা উন্নীত করলে শতকরা যেই পরিমাণ বায়ু বের হয়ে যাবে, শতকরা যে পরিমাণ বায়ু বের হয়ে যাবে, এখানে বলছে চাপ অপরিবর্তিত থাকবে। খুব ভালো কথা, চাপ অপরিবর্তিত থাকলো, চাপ অপরিবর্তিত থাকলো। একটি বড় পাত্রের আয়তন, আমার একটু দেখতে মন চাচ্ছে বিষয়টা, না কিভাবে দেখব? আচ্ছা, কোয়েশ্চেনে আমার মনে হচ্ছে একটা ছোট্ট ডেটা যদি আমি একটু অ্যাড করে দেই, যে একটা বড় পাত্রের আয়তন 483 সেন্টিমিটার কিউব, 483 সেন্টিমিটার কিউব এবং তাপমাত্রা 273 কেলভিন, তাপমাত্রা 273 কেলভিন। এই জাস্ট একটা ছোট্ট একটা ডেটা অ্যাড করছি, সবাই একটু খেয়াল করি। কোয়েশ্চেনে একটা ছোট্ট ডেটা অ্যাড করছি, আমি জানি না 4টার ভিতরে যে কোনোটা নান, যেহেতু আমাদের অপশান আছেই। তো এখানে অঙ্কটা, আমার প্রশ্নটা একটু ভেইগ মনে হইলো, যদিও তানভীর শুভ অ্যান্সার দিয়ে দিছিস, বুঝাই দিচ্ছি, কোয়েশ্চেন বুঝাই দিচ্ছি। আরিয়ান মেহেদিও অ্যান্সার দিছিস, 1 বলছিস একজন, 2 বলছিস একজন। আমি কোয়েশ্চেনটা আরেকবার বলতেছি, সবাই একটু খেয়াল করেন। একটা বড় পাত্রের আয়তন 480 সেন্টিমিটার কিউব এবং তাপমাত্রা 480 সেন্টিমিটার কিউব এবং তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন। এর পরের কথা হচ্ছে এইটা, যে তাপমাত্রা 293 কেলভিনে উন্নীত করলে শতকরা যেই পরিমাণ বায়ু, তাহলে কি বের করতে হবে? শতকরা যেই পরিমাণ বায়ু বের হয়ে যাবে। আমি কি কোয়েশ্চেনটা বুঝাইতে পারছি? একজন বলছে 2 নং হবে, একজন বলছে 3, মানে সবাই সব কিছু অ্যান্সার দিচ্ছে, ভালো লাগতেছে। এরকম মাল্টিপাল অ্যান্সার আসলে না অঙ্কটা খুব সুন্দর, হয়তো একটা ডেটা মিসিং ছিল, বাট সেটা আমরা অ্যাড করে দিছি, ডাজেন্ট ম্যাটার। এই অঙ্কটার প্রসিডিউর খুব সুন্দর এবং এই অঙ্ক বোর্ড পরীক্ষার এমসিকিউতে আসছে। এই অঙ্কের কোয়েশ্চেনটা দেখে আমার কাছে মনে হয়েছে এই অঙ্কটা অনায়াসে শাহজালাল ভার্সিটি বা বুয়েট প্রিলিতে আসতে পারত। এই অঙ্কটা অনায়াসে শাহজালাল ভার্সিটি বা বুয়েট প্রিলিতে আসার মতো একটা ম্যাথ। সো এই জিনিসটা সাবাস। BCD 2 হবে একজন,
1000 না 10,000% শিওর? আচ্ছা ফাইন, তাইলে এইটা একটু খেয়াল করেন, এখানে আমার কি কি দেওয়া আছে। আপনি ইনিশিয়াল ভলিউম জানেন 480 হচ্ছে সেন্টিমিটার কিউব। আপনি ইনিশিয়াল টেম্পারেচার জানেন, টেম্পারেচারের ভ্যালু কত? টেম্পারেচারের ভ্যালু হচ্ছে 273 কেলভিন। আপনি ফাইনাল টেম্পারেচারও ধরেন জানেন 293 কেলভিন। সবাই অ্যান্সার দিতে থাকেন, সবাই অ্যান্সার দিতে থাকেন। এবং কারো যদি মনে হয় যে আপনি চাইলে অঙ্কের মানে আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ আমাকে বলতে চান যে ভাইয়া এখানে এটা দিয়ে এইটা হয়েছে তারপরে এইটা করছি, এরকম কোনো ব্যাখ্যা যদি কেউ জানাইতে চান সেটাও বলতে পারেন, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল আমি এখান থেকে কি করবো জানো? আমি এখান থেকে হচ্ছে V2 এর ভ্যালুটা কত, ঠিক আছে, ফাইনাল ভলিউমটা কত, এইটা হচ্ছে আমি আগে বের করে নিব। এটা হচ্ছে আমার প্রথম কাজ। আচ্ছা, তাহলে কিভাবে ফাইনাল ভলিউমটা বের করব? আপনাকে বলছে দেখেন চাপের মান কনস্ট্যান্ট থাকবে, চাপ অপরিবর্তিত থাকবে। তাহলে চাপ যদি অপরিবর্তিত থাকে, আপনার জাতীয় সূত্র আপনাকে কি বলে? জাতীয় সূত্র আপনাকে বলে V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু হচ্ছে V2 ডিভাইডেড বাই T2। এই তো সূত্র। V2 এর মান বাইর করতে চাও, দেয়ারফর বা V2 ইকুয়ালস টু কি হবে? V2 ইকুয়ালস টু হবে V1 ইন্টু T2 ডিভাইডেড বাই T1। দেয়ারফর ক্যালকুলেশনের আগের লাইনে চলে আসছি আমরা। V1 এর ভ্যালু সব কিছু 480 সেন্টিমিটার কিউবে থাকুক, কোনো সমস্যা নাই। 480 ইন্টু T2 এর মান কত? T2 এর মান 293 ডিভাইডেড বাই T1 কত? T1 হচ্ছে 273। তাইলে ও মা, ক্যালকুলেটর কই আমার? ক্যালকুলেটর তো পাওয়া যাচ্ছে না, দাঁড়াও একটু দেখি যে এখানে আমি আসলে কি করব। 480 ইন্টু 293 ডিভাইডেড বাই 273 করলে পরে আমার এখানে যে অ্যান্সারটা আসবে এটা নিশ্চয়ই তোমাদের সাথে মিলবে। সেটা হচ্ছে 515.16 ইউনিট হবে সেন্টিমিটার কিউব। এইটুকু বুঝছেন কিনা বলেন? 515.16। শাবাশ। কাইফ বাড়ি, কি অবস্থা? গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, শুভ অপরাহ্ন। ভাই আসছেন আপনি ক্লাসে? মজা হবে, আসেন পড়ি। ওকে, রিমঝিম, সালমান, রবিউল, রবিন, ভেরি গুড। V/T ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আমরা সেই সূত্রটা বসাইছি। এখন এইটা কিন্তু আপনার ফাইনাল অ্যান্সার না। আপনাকে কি বলছে? শতকরা যেই পরিমাণ বায়ু বের হয়ে যাবে। তো কোনো সময় যদি আপনাকে যে কোনো ধরনের অঙ্কে যদি আপনাকে এই জিনিসটা বাইর করতে বলে যে শতকরা পরিবর্তন, তো এই শতকরা পরিবর্তন সমান আপনি মনে রাখবেন যে পরিবর্তন ডিভাইডেড বাই আদি ইন্টু 100%। কিসের পরিবর্তন? যে কোনো কিছুর পরিবর্তন ভাইয়া। দৈর্ঘ্যের পরিবর্তন হইতে পারে, রোধের পরিবর্তন হইতে পারে, তাপমাত্রার পরিবর্তন হইতে পারে, যে কোনো কিছুর পরিবর্তন হইতে পারে। 7.33 একজন বলতেছেন, আসেন আমরা দেখি। সরি, তাহলে চলে আসি। আমরা কি করব? আমরা শতকরা পরিবর্তন বাইর করব। তাহলে শতকরা পরিবর্তনের জন্য আমাদের ফার্স্টে কি লাগবে? ফার্স্টে লাগবে হচ্ছে পরিবর্তন। তাহলে আয়তন কত ছিল? আয়তন ছিল V1। আয়তন এখন কত হলো? আয়তন হলো এখন V2। তাইলে পরিবর্তন মানে কি? পরিবর্তন কিসের পরিবর্তন? আয়তনের পরিবর্তন। তাহলে পরিবর্তন সমান সমান হবে V2 মাইনাস V1। সুতরাং যদি আপনি শতকরা পরিবর্তন বের করতে চান, শতকরা পরিবর্তন, বুঝতেছেন আপনারা আমার কথা? শতকরা পরিবর্তন সমান হবে পরিবর্তন ডিভাইডেড বাই আদি। তাহলে ডেল ভি, এক্স্যাক্টলি ডেল ভি। পরিবর্তনের মান কত? পরিবর্তনের মান হচ্ছে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই নিচে হবে V1 ইন্টু হবে হচ্ছে 100%। নিশ্চয়ই বুঝতে পারছি সবাই? ওকে ফাইন। তাহলে এবার আপনি সব কিছুর ভ্যালুটা বসায় দেন, এবার ক্যালকুলেশন করেন এবং আমাকে অ্যান্সারটা বলেন। তাইলে আমার উপরে ক্যালকুলেশন হচ্ছে 515.16, 515.16 মাইনাস 480 ডিভাইডেড বাই হবে কত? ডিভাইডেড বাই হবে 480। কারণ ইনিশিয়াল ভলিউম কত ছিল? ইনিশিয়াল ভলিউম ছিল হচ্ছে 480 ইন্টু 100%।
অঙ্কের এত দূর আগায় যাওয়ার পরেও মানুষজন ডিফারেন্ট অ্যান্সার দিচ্ছে। 515 এই কী করেন ভাই, 515.16 মাইনাস 480 35.16, তাহলে 35.16 ডিভাইডেড বাই 480 7.3 জাতীয় কিছু একটা অ্যান্সার আসছে। 7.325 100% করলে হ্যাঁ 7.3%, 7.325%। ওকে ফাইন, আমি আপনাদের জন্য পুরোটাই লিখলাম 7.325%, 7.325%। তাইলে এই যে বি হবে এই ব্যাপারে যে 200% নাকি 2000% শিওর ছিলি কারা কারা, সেগুলা কোথায় এখন কোন গুহায় গিয়ে লুকাইছিস? হ্যাঁ 200% শিওর, একজন একের পরে 5টা শূন্য, এত 1000% শিওর। তাইলে অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। অ্যান্সার এখানে মুখ্য কথা না, আমার মুখ্য কথা হচ্ছে ভাই এই অঙ্কের জার্নি বুঝছেন, এই অঙ্কের জার্নি বুঝছেন। আপনি কয়টা অঙ্ক করছেন একটা এমসিকিউতে, এবং এইটা একটা বোর্ড কোয়েশ্চেন। আমি তো আপনাকে সাধে বলি নাই যে এটা বুয়েট প্রিলিতে আসবে বা সাস্টে আসবে, কারণ আছে ভাই, কারণ আছে বলেই বলছি, কারণ আছে বলেই বলছি, ঠিক আছে? হ্যাঁ লুকানো যাবে না, ক্লাসরুমে ভুল টুল হইতেই পারে, তো ক্লাসরুমে ভুল হইলে লুকানো যাবে না, কনফিডেন্টলি পরের অঙ্ক করতে হবে। এবং বলছি না পরের অঙ্ক ভুল করতে হবে, পরের অঙ্ক ঠিক করার চেষ্টা করতে হবে, সেটাতেও ভুল করলে কোনো সমস্যা নাই, ভুল করতে করতেই তো শিখবেন। ওকে, সানি, ফারজানা, নজরুল, আদিত্য, সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। পরের এমসিকিউটার দিকে চলে যাচ্ছি। ক্যালকুলেটর পাওয়া যায় নাকি দেখেন তো, এই ফ্লোরে যদি থাকে, না থাকলে বেশি দূরে যাওয়ার দরকার নেই। ওকে ফাইন, আত্মগোপনে আছিস, ভয়ঙ্কর আত্মগোপনের চিহ্ন দেখেই ভয়ে মানে একদম আমি আত্মগোপনে চলে যাওয়ার মতো দশা। ওকে এভরিওয়ান, সবাই বুঝতে পারছেন। আসেন আমরা নেক্সট এমসিকিউতে যাবো বাচ্চা লোক, নেক্সট এমসিকিউতে চলে যাচ্ছি। কেউ কোয়েশ্চেন তোলার কথা চিন্তাও করবেন না, প্রশ্ন দেখবেন বোর্ডে, আমি দাগাই দিব ডেটা, আপনি সলভ করবেন, আপনার কাজ সলভ করা, ভাইয়াকে অ্যান্সার জানানো। আদিবা চলো আমরা যাই। শ্যামশ্রী, ভালো একটা কোয়েশ্চেন নিছি, এটা ঢাকা বোর্ডে আসছিল একবার, এবং কুয়েট খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেটাতেও আসছিল একবার। আচ্ছা কি বলা হয়েছে, বেশ বড়সড় কথা বলা হয়েছে আমি দেখতে পাচ্ছি। কত তাপমাত্রায়, তার মানে দিন শেষে একটা টেম্পারেচার আপনাকে বের করা লাগবে। অক্সিজেন অণুর আরএমএস বেগ, যেই তাপমাত্রায়, সেই তাপমাত্রাটা কত? থ্যাংক ইউ সো মাচ ভাই। অক্সিজেন অণুর আরএমএস বেগ -100°C তাপমাত্রার হাইড্রোজেন অণুর -100°C তাপমাত্রার হাইড্রোজেন অণুর আরএমএস বেগের সমান হবে। বুঝতে পারছেন? দুইটা জিনিস বলছে, যে কোনো একটা তাপমাত্রায় অক্সিজেন অণুর একটা আরএমএস বেগ আছে, সেই আরএমএস বেগটা অমুক তাপমাত্রায় হাইড্রোজেন অণুর আরএমএস বেগের সমান হবে। অক্সিজেনের আরএমএস বেগটা কোন তাপমাত্রায় আমরা বের করছিলাম, ঝটপট অ্যান্সার দিবেন। অলরেডি মানুষজনের অ্যান্সার পাচ্ছি, ফারুক আহমেদ, মেহেদি হাসান, রাইসুল ইসলাম, জানি না কে সঠিক কে ভুল, বাট ওরা অ্যান্সার দিচ্ছে। এটা কি অবু 10-20 পদ্ধতিতে দিচ্ছে কিনা এটা বুঝতেছি না। ওইদিকে শ্যামশ্রী, সাদমান, ওরা অন্য এক দলে জয়েন করছে। ঠিক আছে সাদমান, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে শ্যামশ্রী আপু, মিলিয়ে নিব। বৃষ্টি অ্যান্সার দিয়েছ, মেহেদি হাসানও অ্যান্সার দিয়েছ। ঝটপট আরও মানুষজনের অ্যান্সার চাই। আমেনা বেগম, ও একদম খ নাম্বার অপশান হবে, ও একদম শিওর, একদম পতাকা নিয়ে নেমে গেছে, বি পতাকা একদম। সানি এ বলছে, তিশা বলছে বি, লোকমান সাহেব বলছে বি। মানে বেশ একটা গ্যাঞ্জাম লাগাইছি। এই যে গ্যাঞ্জামের অঙ্কগুলা দেখতে খুব ভাল লাগে। ঠিক আছে রাইসুল ইসলাম, হাই হ্যালো বাদ দিয়ে নিজের অঙ্কটা করে আমাকে অ্যান্সারটা জানাও। ঠিক আছে, অনেকে বিয়োগ দিচ্ছে না ভাইয়া,
দেওয়ার প্রয়োজন পড়লে তো দিবা। আচ্ছা আসেন দেখি আমরা আমাদের জার্নিটা একটু শুরু করি। তাইলে কত তাপমাত্রায়, ধরে নিলাম টি তাপমাত্রায় অক্সিজেন অণুর আরএমএস বেগ। তাইলে অক্সিজেনের আরএমএস বেগ কত? অক্সিজেনের আরএমএস বেগ এটা তো আসলে খুবই সহজ, O2 এর সিআরএমএস, O2 এর সিআরএমএস, এইটাকে তুই সিআরএমএসই নাম দিলি। তাইলে এইটা সমান কি হবে? এটা সমান হবে হচ্ছে রুট ওভার হচ্ছে 3RT ডিভাইডেড বাই এম। এই এম মানে কি? এম মানে কেজিতে আণবিক ভর। কেজিতে কার আণবিক ভর? কেজিতে অক্সিজেনের আণবিক ভর। তাহলে এইটার ভ্যালু কত হবে? এইটার ভ্যালু হবে, জাস্ট এইটুকু লিখে ছেড়ে দিব, আর ক্যালকুলেশনের কিছু নাই। রুট ওভার 3RT ডিভাইডেড বাই এম এর মান কত? 32 ইন্টু 10⁻³ কারণ কেজিতে। 32 ইন্টু 10⁻³ কারণ কেজিতে। আশা করি এইটুকু সবাই বুঝছেন, এইটুকু সবাই বুঝছেন। যাদের অঙ্ক হয়ে গেছে তারা এখনও অ্যান্সার দিতে পারেন আমাকে। বি নাম্বার হবে, এ নাম্বার হবে, মানে বেশ একটা দোনোমনা আছে, বেশ একটা দোনোমনা আছে, দেখতে ভালো লাগছে। বি নাম্বার, এ নাম্বার দুই দিকেই আপনারা আছেন। ওকে ওকে ফাইন। তাহলে সিআরএমএস এর ভ্যালু পাইছি, অক্সিজেনের সিআরএমএস এর ভ্যালু পাইছি। এখন -100°C তাপমাত্রায়, তো -100°C তাপমাত্রাকে তুমি কেলভিনে নাও, এটাকে টি প্রাইম লিখছি, জাস্ট টি প্রাইম। আপনি এখানে T2 লিখতে পারেন, T0 লিখতে পারেন, কিচ্ছু যায় আসে না, জাস্ট আরেকটা টেম্পারেচার এইটা বোঝানোর জন্য। তাহলে এই টি প্রাইম সমান কত ভাইয়া? এই -100 আছে কিন্তু, -100। তাইলে T1/m1 সমান, হ্যাঁ ভেরি গুড সালমান, অনেক শর্টকাট সূত্রে খেলে দিছো। আমরা এত শর্টকাট সূত্রে খেলবো না, এগুলো আমরা অ্যাডমিশনের আগে গিয়ে খেলবো। তো এখানে এটার সাথে আপনি 273 যোগ করেন, তাহলে 273 যোগ করলে টেম্পারেচার কত হচ্ছে? 171 কেলভিন, সরি 173 কেলভিন। ভাইয়া 71 কোথা থেকে পাইলেন? 173, 273 যোগ করছি, 273 যোগ করছি, তাহলে 173 কেলভিন। কোন অণু? হাইড্রোজেন অণু। হাইড্রোজেন অণু। হাইড্রোজেনের আণবিক ভর কত? হাইড্রোজেনের আণবিক ভর কত? ঝটপট জানান। হাইড্রোজেনের আণবিক ভর কত? হাইড্রোজেনের আণবিক ভর কত? ঝটপট আমাকে জানাইতে হবে। তাহলে এবার হাইড্রোজেনের সিআরএমএস, হাইড্রোজেনের সিআরএমএস, এটাকে সি প্রাইম নাম দিলাম। তাহলে সি প্রাইম সমান হচ্ছে রুট ওভার 3RT প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে ধরেন লিখলাম এম প্রাইম। এম প্রাইম কার? এম প্রাইম হচ্ছে হাইড্রোজেনের। তাহলে এই জায়গায় কি লিখবেন? এই জায়গায় লিখবেন হচ্ছে রুট ওভার 3R ইন্টু, চাইলে টেম্পারেচারের ভ্যালু বসাইতে পারেন। তাহলে টেম্পারেচারের ভ্যালু বসাইলে কি হবে? টেম্পারেচারের ভ্যালু বসাইলে 173 ডিভাইডেড বাই, হাইড্রোজেনেরটা কত রে? হাইড্রোজেনের আণবিক ভর হবে 2, হাইড্রোজেনের আণবিক ভর হবে 2, কিন্তু এটাকে কেজিতে কনভার্ট করে দিব, এক্স্যাক্টলি কেজিতে কনভার্ট করে দিব। তাহলে 2 ইন্টু 10⁻³ কেজিতে কনভার্ট করে দিলাম, 2 ইন্টু 10⁻³। এইটুকু পর্যন্ত সবাই বুঝছি? গুড পিপল, এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন না ভাইয়ারা আপুরা? তাহলে এখন কি বলছে? এই দুইটা আরএমএস বেগ, একদম কোশ্চেনের লাস্ট লাইন, এই দুইটা আরএমএস বেগ পরস্পর কি হবে ভাইয়া? এই দুইটা আরএমএস বেগ পরস্পর সমান হবে। সব দিন সমান হবে এটা নাও বলতে পারে, কোনোদিন বলতে পারে 2/3 হবে, কোনোদিন বলতে পারে অর্ধেক হবে, কোনোদিন বলতে পারে 2/4 হবে, এরকম অনেক কিছু বলতে পারে। বাট এখানে কি বলছে? সমান হবে। তাহলে আসেন কোয়েশ্চেনের লাস্ট লাইনে বা আমাদের সলভের লাস্ট লাইনে আমরা চলে আসি। এই আরএমএস বেগ, দ্যাট মিনস রুট ওভার 3RT ডিভাইডেড বাই 32 ইন্টু 10⁻³ is equals to root over 3R ইন্টু হচ্ছে 173 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻³। বুঝেন না সবাই? এই দুইটা আরএমএস বেগের মান কি? এই দুইটা আরএমএস বেগের মান হচ্ছে সমান। আমাদেরকে বলে দিয়েছে এই দুইটা আরএমএস বেগের মান কি হবে? সমান হবে। আচ্ছা, ক হবে খ হবে, বেশ একটা এখনো ক হবে না খ হবে এই নিয়ে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে। দেখি শেষ পর্যন্ত, ভুলও হইতে পারে, কোনোটাই হবে না। আচ্ছা শুনেন, উভয় পাশে বর্গমূল চিহ্ন আছে, উভয় পাশে রুট আছে, তো রুটটাকে উঠাই দেই, আমি বর্গ করে দেই। তাহলে এই পাশে রুট করলাম, চলে গেল, এই পাশেও রুট করলাম, চলে গেল। কারো আপত্তি নাই নিশ্চয়ই? কারো নিশ্চয়ই আপত্তি নাই। তাহলে কারো যদি আপত্তি না থাকে তাহলে এই 3R এবং 3R ক্যান্সেল আউট করে দেন। আপনার হচ্ছে এই টেম্পারেচারটা দরকার,
যে অক্সিজেনের আরএমএস বেগ কোন টেম্পারেচারে বাইর করছেন এইটা আপনার দরকার। চাইলে এইটা ওইটা আরও কাটাকাটি করতে পারেন নিজের কাটাকাটির দক্ষতা দেখাইতে, যে 16 দুগুণে 32, 8 10 3 কাটতে পারেন। তাইলে ক্যাপিটাল টি আসেন বাপুরা, অ্যান্সারে চলে আসছি। ক্যাপিটাল টি ইকুয়ালস টু আসবে 173 ইন্টু 16। অবভিয়াসলি এইটার ইউনিট হচ্ছে ভাই কেলভিন। ইউনিটে মনে হয় আপনারা অনেকেই মার প্যাচে পড়ছেন, ইউনিটের মার প্যাচে অনেকেই বোধহয় পড়ছেন। আবার 2 দিয়ে ভাগ করব কেন? ও 32/2, আমি 16 লিখছি, সমস্যা নাই। 173 ইন্টু 16, 173 ইন্টু 16, 2768, 2768 কেলভিন। 2768 কি? 2768 হচ্ছে কেলভিন। আসো এবার যেই সহজ সরল অমায়িক মানুষগুলো খ নাম্বারে নিজেদের ভোট দিয়েছিলেন, যারা খ হবে এখনো মানুষজন বলছেন বি হবে। আহা আব্দুর রহিম, আহা মোহাম্মদ সোহেল, আহারে বাচ্চাগুলো আমার, মানে ভুলটা এখনো বুঝতেছিস না। কেলভিন ভাইয়া, কেলভিন, এটা কেলভিন এককে আসছে, ক্যাপিটাল টি। কতবার বলছি এটা সবাই মাথায় রাখেন। ফিজিক্সের যেখানেই ক্যাপিটাল টি লিখবেন, ক্যাপিটাল টি মানে তাপমাত্রা কেলভিন, কারণ টেম্পারেচারের এসআই ইউনিট কি? টেম্পারেচারের এসআই ইউনিট হচ্ছে কেলভিন। হ্যাঁ, আপনি আগে বলছেন ক হবে, জিতছেন আপনি, চ্যাম্পিয়ন। 2768 কেলভিন ভাইয়া, 2768 কেলভিন, 2768 ডিগ্রি সেলসিয়াস না। আপনি দেখেন, আপনার কিন্তু 4টা অপশন আছে, 4টাই ডিগ্রি সেলসিয়াসে। 4টা অপশন আছে, 4টাই ডিগ্রি সেলসিয়াসে। আপনি কিন্তু ডিগ্রি সেলসিয়াসে অঙ্ক করতেছেন না, এই যে টি লিখতেছেন কেলভিন, এই যে টি প্রাইম লিখতেছেন কেলভিন, এই যে দেখেন টি প্রাইম কেলভিন। মানে কেন আমি একদম পুরা করে কেলভিন কথাটা লিখতেছি, কারণ এটা মানুষজন ভুল করে। তাহলে আসেন ডিগ্রি সেলসিয়াসের দিকে যাওয়ার চেষ্টা করি। এই 2768 থেকে আমি 273 বিয়োগ দিয়ে দিব। 2768 কই? 2768 থেকে 273 বিয়োগ দিয়ে দিলে 2495 ডিগ্রি সেলসিয়াস। 2495 ডিগ্রি সেলসিয়াস। তো একদম শুরুরটা খালি চোখে আমাদের দিকে তাকায় আছে ক নাম্বার অপশনটা, 2495 ডিগ্রি সেলসিয়াস। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বলেন ঝটপট বুঝছেন কিনা, নাকি মানে গিট্টু লেগে গেছে? 2495 ডিগ্রি সেলসিয়াস, ক নাম্বারটা, ঠিক আছে? ক হবে। বলেছিলাম সেই প্রথমে, বসেছিলাম চুপচাপ। এই কবিতাটার কি আরো কয়েকটা লাইন আছে? আমি পড়তে পারলে খুব খুশি হইতাম। আচ্ছা, সালমান আলফারাজ খুবই স্মার্ট একজন মানুষ আমাদের সাথে, আমাদের ছোট্ট বন্ধু। তো সালমান আলফারাজ আমাদেরকে যেটা বলছে যে ভাইয়া এই অঙ্কটা যেহেতু 2টা আরএমএস ভেলোসিটি, বলে দেই কারণ স্মার্ট মানুষজন আবার স্মার্ট কথাবার্তা না শুনলে মন খারাপ করবে। যেহেতু এই 2টা আরএমএস ভেলোসিটি সমান, একটা সেকেন্ড একটু হোল্ড করেন, একটা সেকেন্ড। যেহেতু আমাদের এখানে 2টা আরএমএস ভেলোসিটির মান সমান ছিল, সি আরএমএস এবং সি প্রাইম আরএমএস, অক্সিজেনের আরএমএস ভেলোসিটি এবং হাইড্রোজেনের আরএমএস ভেলোসিটি, এই 2টা আরএমএস ভেলোসিটি সমান। এই শ্যামশ্রী খুব দুষ্টামি করছিস কিন্তু। তাইলে অক্সিজেনের জন্য যেই সি আরএমএস ছিল এবং হাইড্রোজেনের জন্য যে সি প্রাইম আরএমএস ছিল, এই 2টার ভ্যালু তো সমান। তো এই 2টার ভ্যালু সমান হইলে তুমি দেখো যে এখান থেকে একটা শর্টকাট সূত্র আসে, সেটা খুব সিম্পল। √3RT/m ইকুয়ালস টু √3RT প্রাইম ডিভাইডেড বাই m প্রাইম। তো এখান থেকে বাকি যা কিছু কমন আছে সেটাকে যদি তুমি সরায় দাও, তাইলে T ডিভাইডেড বাই m ইজ ইকুয়ালস টু T প্রাইম ডিভাইডেড বাই m প্রাইম। এইরকম একটা শর্টকাট সূত্রের অবতারণা করা পসিবল, কিন্তু এটা আসলে সব সময় খাটবে না। শর্টকাট সূত্রের একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। সুবিধাটা কি ভাইয়া? শর্টকাট সূত্রের সুবিধাটা হচ্ছে যে অঙ্ক খুব দ্রুত মিলে যাবে, আপনি এক লাইনে সলভ করে ফেললেন, তাই না? এক লাইনে আপনি অঙ্কটা সলভ করে ফেললেন, এটা তো ক্লিয়ার। কিন্তু
শর্টকাট সূত্রের অসুবিধাটা হচ্ছে যদি আসলে হুবহু এই কন্ডিশন ম্যাচ না করে যে দুইটা আরএমএস বেগের মান সমান, তো দুইটা আরএমএস বেগের মান সমান এই লজিক যদি আসলে মানে ম্যাচ না করে তাইলে আসলে আপনি এই শর্টকাট চালাইতে পারবেন না। ঠিক আছে, সো এই কারণে আমার কথা হচ্ছে যে হ্যাঁ, শর্টকাট যদি আপনাদের জানা থাকে তাইলে আসলে ভালো, লস নাই, গুড, কিন্তু পুরা ফর্মুলাটা জেনে রাখো আর কি, লং কাটটা জেনে রাখো। ঠিক আছে, ঠিক আছে, ফাইন। যারা শর্টকাটে করেছেন আশা করি বুঝে শুনে করেছেন এবং আশা করব যে বড় সূত্রটা, লং সূত্রটাও আপনাদের জানা আছে। ঠিক আছে, ওকে ফাইন। চলে আসি আরেকটা এমসিকিউ দেখতে পাচ্ছি, সিমিলার টাইপসের একটা এমসিকিউ। সিমিলার টাইপসের একটা এমসিকিউ, খুব সহজ। আগেরটা যারা পারছেন এইটা খুব দ্রুত পারবেন বলে আমি আশা করছি। স্থির চাপে কত তাপমাত্রায়, হুবহু একই প্যাটার্নের এমসিকিউ, তোমাকে একটা টেম্পারেচারের ভ্যালু বের করতে হবে। কত তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর গড় বর্গবেগের বর্গমূল, গড় বর্গবেগের বর্গমূল প্রমাণ চাপ ও তাপমাত্রার গড় বর্গবেগের বর্গমূলের দ্বিগুণ হবে। তো এইটার ক্ষেত্রে কিন্তু তুমি ওই আগের সূত্রটা চালাই দিতে পারবা না, আগের সূত্রটা হুবহু এখানে চালাই দিতে পারবা না। ঠিক আছে, কারণ এখানে একবার বলছি স্থির চাপ, আরেকবার বলছে প্রমাণ চাপ, তার মানে স্থির চাপ, চাপ আসলে স্থিরই আছে, চাপ আসলে স্থির আছে। কোনো গ্যাসের অণুর আরএমএস বেগ প্রমাণ চাপ ও তাপমাত্রায় গড় বর্গবেগের বর্গমূলের দ্বিগুণ হবে। তার মানে এখানে তুমি যদি শর্টকাটে খেলতে চাও, যদি শর্টকাটে খেলতে চাও তাহলে তুমি লিখবা সি আরএমএস ইজ ইকুয়ালস টু 2 ইন্টু সি প্রাইম অফ আরএমএস, 2 ইন্টু সি প্রাইম অফ আরএমএস। তাহলে বা এখান থেকে সি আরএমএস সমান কি রুট ওভার 3RT ডিভাইডেড বাই এম। স্থির চাপে কত তাপমাত্রায়, প্রমাণ তাপমাত্রা চাপে একই গ্যাস, রুট ওভার 3RT বাই এম, গ্যাস একই তাহলে আণবিক ভর একই থাকবে, তাহলে 2 ইন্টু রুট ওভার 3RT প্রাইম ডিভাইডেড বাই এম। আগের অঙ্কটায় কি হয়েছিল, আগের অঙ্কটায় আমাদের গ্যাস দুইটা ভিন্ন ছিল, গ্যাস দুইটা ভিন্ন ছিল, এই অঙ্কে গ্যাস দুইটা সেম। সবাই অ্যান্সার দিয়ে ফেলছো, তার মানে অ্যান্সার তো আমরা পেয়ে গেছি। তাইলে এখান থেকে বর্গ করে দিছি, তাহলে বর্গ করে দিলে কি হবে, টি ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু 4 ইন্টু টি প্রাইম ডিভাইডেড বাই এম, এম এম কাটা, তাইলে বা টি এর মান কি হবে, টি এর মান হবে 4 ইন্টু 273 কেলভিন। কেমনে বুঝলেন 273? কারণ বলছে প্রমাণ তাপমাত্রায়। কোথায় ভাইয়া? প্রমাণ তাপমাত্রায়। তাইলে এমত অবস্থায় এখান থেকে আমরা কি লিখবো, এখান থেকে লিখবো 4 ইন্টু 273 করলে কত পাই, 1092। ভেরি গুড, সবাই পারছেন এটা, 1092 কেলভিন, 1092 কেলভিন। তাহলে এই যে 1092 কেলভিন, হ্যাঁ এটা একদম আমাদের সরাসরি অ্যান্সার দেওয়া রয়েছে, 1092 কেলভিন। হয়েছে না সবার? ভেরি গুড। অনন্ত ইসলাম, ফরহাদ, জান্নাতুল ফেরদৌস, আরিয়ান, মুর্তাজা, ওবায়দুর রহমান, সবাই অ্যান্সার করেছো, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রিমঝিম, সবাই অ্যান্সার করছি, বুঝতে পারছেন না সবাই? ঠিক আছে, আজকে কি লাস্ট ক্লাস, তো টপিক সম্পর্কে কোনো আইডিয়া নাই। এই কোশ্চেনটা যে করছিস, তোর তো আদর্শ গ্যাসের টপিক সম্পর্কেই মানে আগেও অ্যান্সার দিছো। আরে তুই তো চ্যাম্পিয়ন সালমান, ব্রেভ বয়। ওকে, আসেন একটা সিকিউ সলভ করি আমরা, সিকিউ সলভ করি। এমসিকিউ তো অনেকগুলো সলভ করলাম, এবারে আসেন আমরা মিলিতভাবে একটা সিকিউ সলভ করি। আশা করব যে এই সিকিউ সলভের জার্নিটাও আমাদের ভালো লাগবে। আচ্ছা, কি বলা হয়েছে, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় অক্সিজেন গ্যাস অণুর, তাহলে ফার্স্ট কথা হচ্ছে অক্সিজেন গ্যাস অণুর আরএমএস বেগ, অক্সিজেনের আরএমএস বেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এই ডেটাটা কি অন্য কোনো কিছুর সাথে মিলে যায় বলে মনে হয়? 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা কি দেখছেন যে এই ডেটাটা কোনো দিন কোনো কিছুর সাথে মিল পাইছেন? 11.2 কিলোমিটার পার সেকেন্ড মনে পড়ে কি না? এবং কেন জানি মনে হচ্ছে আমিই পড়াইছি, কেন জানি মনে হচ্ছে আমিই পড়াইছি। আরে সানি, থ্যাংক ইউ। পড়েন, তাইলে পড়েন, ভালো করে পড়েন, ভালো করে পড়েন, ভালো করে পাস করেন, বুঝেন, প্র্যাকটিস করেন। মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগ। আসসালামু আলাইকুম, আসবেন নাকি? দেখলেন, কথা বললেন, হাই হ্যালো, ওকে।
11.2 কিলোমিটার পার সেকেন্ড। 11 গেস্ট আসছে আমাদের। আরে ওখান থেকে কেন, ওখান থেকে কেন? এই কেমন আছো তোমরা সবাই? হ্যালো এভরিওয়ান, হোপফুলি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পরে তোমাদের দেখা পেলাম, সো হোপফুলি সবার দিনকাল ভালো যাচ্ছে। ওকে, জিমি ভাইয়ের ক্লাস করো। ভাইয়া তো সেই লেভেলের ক্লাস নিচ্ছেন। সবই আপনার দোয়া। না ভাই, সবই আপনার দোয়া। আরে না, দোয়া ব্যাপারটা তো ভাই মিউচুয়ালি আসতে হবে। ওয়ান সাইডেড হইলে এটা কাজ করবে না ভাই, মিউচুয়ালি আসতে হবে। আমি খুবই ভালো আছি, তোমরা হোপফুলি ভালো আছো। একটু বেশি প্রেসার যাচ্ছে, তো বুঝতেই পারছো। সবারই প্রেসার যাচ্ছে, সবারই ভাই, আর আরো বেশি প্রেসার যাচ্ছে। ঠিক আছে, আমরা খুব ওরকম না, পার্ট অফ লাইফ। যে বলা ভাই 7 আপনি আছে রে ভাই। ঠিক আছে ভাই, আমি কিন্তু বলছি আমার ক্লাসে কিন্তু এইসব একদম টলারেট করি না ভাই। ব্রাজিল আর্জেন্টিনা ভাই ভাই দেখছো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ ভাই। ওকে, একটা সেকেন্ড ছোট্ট বন্ধুরা। সো তোমরা যেটা বলছিলা যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এইটা বেসিক্যালি এসকেপ ভেলোসিটি। এইটা ভেলোসিটি হচ্ছে এসকেপ ভেলোসিটি, এইটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগের মান। ওকে ফাইন, আমাদেরকে কি বলা হয়েছে? ঘনত্বের পরিবর্তন না করে, দেখো ঘনত্বের পরিবর্তন না করে, তার মানে এখানে একটা ভালো ইনফরমেশন তোমাকে বলে দিল যে ওই গ্যাসটা ডেনসিটি রো কনস্ট্যান্ট থাকবে, ডেনসিটি রো কনস্ট্যান্ট থাকবে। ওইকে এমনভাবে ঠান্ডা করা হলো, এমনভাবে ঠান্ডা করা হলো, টেম্পারেচার পরিবর্তন করছি যেন এর চাপ অর্ধেক হয়ে যায়, এমনভাবে ঠান্ডা করা হলো। তাহলে টেম্পারেচার কমানো হইল, টেম্পারেচার কমানো হইলো বা টেম্পারেচার ডিক্রিজ করা হইলো। অঙ্কটা আমার ধারণা খুব সহজ হবে, তারপর আমি একটু বেশ ভেঙে ডিসাইফার করে দেখতেছি। টেম্পারেচার ডিক্রিজ করা হয়েছে যেন কি হয়েছে ভাইয়া, যেন এর চাপের মান কি হয়েছে, অর্ধেক হয়ে গেছে। তাইলে চাপের মান অর্ধেক হয়ে গেছে, দ্যাট মিনস আপনি লিখতে পারবেন P2 এর ভ্যালু কত? P2 এর ভ্যালু হচ্ছে P1 ডিভাইডেড বাই 2। চাপের মান অর্ধেক হয়ে গেল। আজকে মিউট দেই না বলে আর কি। ঈশানুর শেখ, তোমার কমেন্টটা তুমি ডিলিট করে দাও। মানে আমি ডিলিট করলে বা আমার সামনে আমাদের যে ভাইয়া বসে আছেন, আমাদের পাইলট, উনি ডিলিট করলে তুমি কিন্তু মানে শেষ হয়ে যাবা। ঠিক আছে, এই মুহূর্তে তুমি কমেন্টটা ডিলিট করো, নাহলে নেক্সট মুহূর্তে ভাইয়া তোমার কমেন্টটা ডিলিট করবে এবং তুমি শেষ। ওকে ফাইন, তাহলে এই জায়গায় আমাদেরকে কি বলা হয়েছে? ঠান্ডা করার পরে, খুব ভালো কথা, অক্সিজেন গ্যাস অণুর শেষ গড় বর্গবেগের বর্গমূল মান কত? তাহলে ঠান্ডা করার পরে আরএমএস বেগের মান কিভাবে চেঞ্জ হয়েছে বা কতটুকু পরিমাণে চেঞ্জ হয়েছে, এইটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। তাইলে আমরা তো আরএমএস বেগের সূত্র জানি। আমরা কি জানি? সিআরএমএস সমান কি? সিআরএমএস সমান হচ্ছে রুট ওভার 3RT ডিভাইডেড বাই হচ্ছে এম। দ্যাট মিনস এইখান থেকে আপনারা চাইলে এইরকম একটা সূত্র চালাইতে পারেন যে C2 ডিভাইডেড বাই C1 সমান হচ্ছে রুট ওভার T2 ডিভাইডেড বাই T1। C2 ডিভাইডেড বাই C1 সমান হচ্ছে T2 ডিভাইডেড বাই T1। আচ্ছা, কথা হচ্ছে তোমাকে এখানে শুরুতে এই ধরনের একটা ওপেন এন্ডের কথা বলে ছেড়ে দিয়েছে যে নির্দিষ্ট তাপমাত্রায়, তার মানে এই নির্দিষ্ট তাপমাত্রাটা কত? T1। নির্দিষ্ট তাপমাত্রাটা তুমি কত ধরে নিছো ভাই? নির্দিষ্ট তাপমাত্রা তুমি ধরে নিছো হচ্ছে T1। নির্দিষ্ট তাপমাত্রায় তুমি ধরে নিছো হচ্ছে T1। এখন T2 এর মান কত তুমি জানো না, তাহলে T2 এর মানটা তুমি বাইর করবা। T2 এর মানটা সবাই কথা শোনো, এবং এখানে C1 এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। C1 এর ভ্যালু কত বলে দিছে? C1 এর ভ্যালু বলে দিছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে C1 এর ভ্যালু। তাহলে আমরা কি করব? এমনভাবে ঠান্ডা করছি যেন চাপ অর্ধেক হয়ে গেছে। তাহলে চাপ অর্ধেক হয়েছে, এই সম্পর্কটা জানি। তাহলে একদম বেসিক যে আপনার জাতীয় সূত্র আছে, ওই সূত্র অনুযায়ী আসেন যে P1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু P2 ডিভাইডেড বাই T2। বা এইখান থেকে আপনি কি লিখতে পারবেন? এইখান থেকে আপনি লিখতে পারবেন, আপনি T2 বাই T1 এর একটা অনুপাত বের করেন, আর কিচ্ছু করার দরকার নাই।
T2/T1 এর একটা অনুপাত বের করেন। অনেকেই অ্যান্সার দিচ্ছ কিন্তু মাল্টিপল অ্যান্সার দেখতে পাচ্ছি যে আবার T2/T1, তাহলে T2/T1 ইকুয়ালস টু হবে কি, ইকুয়ালস টু হবে হচ্ছে P2/P1। P2 এর ভ্যালু কত? P2 এর ভ্যালু হচ্ছে P1/2, তাহলে P1/2 হইলে আলটিমেটলি এখানে কত থাকবে? আলটিমেটলি এখানে থাকবে হচ্ছে হাফ। T2/T1 এর ভ্যালু কত হইলো ভাইয়া? T2/T1 এর ভ্যালু হইলো হাফ, তাহলে এখান থেকে C2 এর মান কত আসবে? সুতরাং আমি একটু নিচে লিখে দিচ্ছি, C2 এর মান আসবে হচ্ছে √1/2 ইন্টু 11.2, √1/2 ইন্টু 11.2। C1 ছিল, C1টাকে কোনাকুনি ডানে পাঠিয়ে দিছি, C1টাকে কোনাকুনি কি করছি? C1টাকে কোনাকুনি হচ্ছে ডানে পাঠিয়ে দিয়েছি। আশা করি সবাই বুঝতে পারছেন, আশা করি সবাই বুঝতে পারছেন। তাইলে এখান থেকে চলে আসেন, C2 এর ভ্যালুটা আমরা বের করি, √0.5 থাক, এত কষ্ট করে না, 11.2 ইন্টু √0.5, √1/0.5, সরি না, √1/0.5 কেন, √0.5 করলে 7.92 কিলোমিটার পার সেকেন্ড। অনেকের সাথে আমার অ্যান্সার মিলছে, থ্যাংক ইউ। 7.92 কিলোমিটার পার সেকেন্ড, এই হচ্ছে অ্যান্সার, ক নাম্বারের অ্যান্সার। ক নাম্বার ডান করে ফেলছি আমরা, ক নাম্বার ডান করে ফেলছি। ক নাম্বার ডান, ক নাম্বার অ্যান্সার। ঠান্ডা করার পরে অক্সিজেন অণুর শেষ গড় বর্গবেগের বর্গমূল মান কত? 7.92 কিলোমিটার পার সেকেন্ড। থ্যাংক ইউ তাসফিয়া, বাবুল, ইমন, জসিমউদ্দিন, অনেকেই অ্যান্সার করেছো, ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে পেরেছি। বুঝতে পারার মতোই জিনিসপত্র আমরা দেখছি, না বুঝতে পারার তো কোনো কারণই নাই। সবাই ক্লিয়ার নিশ্চয়ই? ওকে, রাইসুল কোন জায়গাটা বুঝো নাই? সহজ ভাইয়া, P1/T1 সমান P2/T2, এটা একদম ধরো আমাদের আদর্শ গ্যাসের বেসিক সূত্র থেকে আমরা নিয়ে আসছি আর কি, ঠিক আছে। P1V1/T1 সমান P2V2/T2, ওই জায়গা থেকে। তাইলে T2/T1 এর একটা মান বের করছি, তো এই যে T2/T1 এর মানটা আছে, এই মানটা আমরা বসাই দিছি এই জায়গায়, C2/C1 সমান √T2/T1, তাইলে T2 এর মান পাঠাই দিছি। ধন্যবাদ তাহসিনা, কাইফ, জান্নাতি সরকার, ধন্যবাদ শ্যামশ্রী, সবাইকে ধন্যবাদ। আসো তাইলে এবার খ নাম্বারটা দেখব। এবার আমরা কি করব ভাই? এবার আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বারে নানানবিধ কথাবার্তা বলা হয়েছে। তাহলে খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে নাইট্রোজেন অণুর, ঠিক আছে, নাইট্রোজেনের কথা কোত্থেকে আসছে এখন আমরা ঠিক জানি না, কোনো প্রথম উদ্দীপকে কোনো নাইট্রোজেনের কথাবার্তা ছিল না। আচ্ছা, নাইট্রোজেন অণুর আরএমএস বেগের মান, খুব ভালো কথা, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরএমএস বেগের মানের সমান হতে হলে তাপমাত্রার ধারণা থেকে গাণিতিকভাবে ব্যাখ্যা দাও। কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো সবাই? কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো সবাই? তার মানে তোমাকে বলছে যে ফার্স্টে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর আরএমএস বেগটা বের করে ফেলবো আমরা। কথাবার্তা বলবো পরে, কথাবার্তা পরে বলবো, আগে আমরা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর আরএমএস বেগের মান বের করব। তাহলে চলে আসি আমরা সবাই, তোমরা আমাকে হেল্প করো। যে প্রথমে আপনি কি করছেন ভাইয়া? আপনি করছেন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগ, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগ। তাইলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগ কত হবে? ধরেন এটাকে C1 নাম দিলেন। এই C1 সমান কত? এই C1 সমান হচ্ছে √3 ইন্টু 8.314 ইন্টু 300 ডিভাইডেড বাই 32 ইন্টু 10⁻³ 461 টাইপসের কিছু একটা আসার কথা, বা 461-র কাছাকাছি। 32 ইন্টু 10⁻³, এককটা কি ভাইয়া? এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে কত আসে তোমাদের? তোমরা আমাকে একটু অ্যান্সার দাও। বোর্ডের দিকে তাকায় দেখলাম 85 বলে 91 রান। চাইছি অঙ্কের অ্যান্সার, পাইছি
85 বলে 91 রান, খুব ভালো আপডেট পেয়েছি। কত কত 483.56 বাবুল ভাই বলছেন। সবাই একটু আমাকে কনফার্ম করো যাদের হাতে ক্যালকুলেটর আছে। 483.56 রিমঝিমও আমাকে জানাইছে। তুই যদি খেলা দেখতে দেখতে পড়ালেখা করস তাইলে তো এই আদর্শ গ্যাসের সূত্র মনে কর যে তোর মাথার এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বাইরে হয়ে যাবে, পরীক্ষার দিন সূত্র মনে পড়বে না, একটা গ্যাঞ্জাম। থ্যাংক ইউ সাহেদা সুরাইয়া, শামসুন্নাহার কান্তা, সালমান জানিয়েছো, রাইসুল জানিয়েছো। সাদমান আবার কি বললি 342 কোত্থেকে আসলো সাদমান? সাদমান হুট করে তুই মাঝখান দিয়ে 342 বললি কেন? সবাই একটা ইউনিফর্ম অ্যান্সার দিচ্ছিল। এই ভাই এই যে এটাকে একটু বের করে দেন তো, তাড়াতাড়ি শেষ করেন, বাংলাদেশের ম্যাচ, ওটাকে মিউট করে দেন 7 দিনের জন্য। আসি পরেরটাই কি বলছে, পরেরটায় মানে প্রথম অংশে আমাদেরকে কি বলা হয়েছে? প্রথম অংশে বলা হয়েছে নাইট্রোজেন অণুর আরএমএস বেগ। দেখেন হুবহু এরকম অঙ্ক কিন্তু আমরা এমসিকিউতে করে আসছি, অলরেডি 2টা অঙ্ক আমরা এরকম এমসিকিউতে করে আসছি। ঠিক আছে, তাইলে খেয়াল করেন নাইট্রোজেন অণুর আরএমএস বেগের মান আপনি বের করতে চাচ্ছেন এবার। তাহলে এবার আপনার কাজ কি? এবার আপনার কাজ হচ্ছে নাইট্রোজেনের আরএমএস বেগ। টেম্পারেচারটা আপনি জানেন না, এই টেম্পারেচারটাই আপনার জানা লাগবে। তাহলে নাইট্রোজেনের আরএমএস বেগ কত হবে? একটা সেকেন্ড। তাহলে নাইট্রোজেনের আরএমএস বেগটা কত হবে? ধরে নিলাম যে এই ভেলোসিটিটা হচ্ছে c2, তাইলে এইটা সমান হবে হচ্ছে রুট ওভার 3 ইন্টু, চাইলে উপরে ক্যালকুলেশন করতেও পারেন, 8.314 ইন্টু হচ্ছে টি ডিভাইডেড বাই, নিচে কি লিখবেন? নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে 7 দুগুণে 14, দুগুণে হচ্ছে 28, 28কে কি করতে হবে? কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে 28 ইন্টু 10 ইনভার্স 3, 28 ইন্টু 10 ইনভার্স 3। তাইলে চাইলে এই পুরো জিনিসটার আপনি একটা ভ্যালু বের করতে পারেন, এই পুরো জিনিসটার ভ্যালু না বের করলেও কোনো সমস্যা নাই, এটা একটা ক্যালকুলেশন করে একটা ভ্যালু তো বের করা যাবে। এখন আপনাকে কি বলছে? নাইট্রোজেন অণুর আরএমএস বেগের মান 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর আরএমএস বেগের মানের সমান। এটাই দেখতে চাচ্ছিলাম যে বেগ দুইটা কি একজন আরেকজনের সমান, নাকি বেগ দুইটা একজন আরেকজনের দ্বিগুণ, বেগ দুইটা একজন আরেকজনের 4 গুণ 6 গুণ, কি বলছে সেটা একটু দেখতে চাইছিলাম। তো এখানে বেগ দুইটা একজন আরেকজনের সমান, তাহলে আপনি এখান থেকে সমান করে দিলেই হয়ে যায়। চাইলে আপনি এখানে করতে পারেন, বা আপনি যদি পরের পৃষ্ঠায় চলে যান, দ্যাট মিনস আপনি লিখতে পারেন বা রুট ওভার 3 ইন্টু 8.314 ইন্টু ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 28 ইন্টু 10 ইনভার্স 3। এইটা সমান সমান কি হবে ভাইয়া? এইটা সমান আগের পৃষ্ঠায় কি পাইছিলাম? 483.56, এটা পাইছিলাম না? তাহলে এইটাকে রাখি 483.56। যাদের অ্যান্সার বের হয়েছে এবং যারা কারেক্টলি করেছেন কংগ্রাচুলেশন, যাদের অ্যান্সার বের হয়েছে এবং যারা কারেক্টলি করেছেন কংগ্রাচুলেশন। এখন শুনেন, আপনার তো টি এর মান বাইর করা লাগবে, আপনার টি এর মান বের করা লাগবে না? তা আপনি কি করেন? আপনি হচ্ছে উভয় পাশে বর্গ করে দেন, মানে এটা তো খুব প্লেন অ্যান্ড সিম্পল কথা। বা আপনি উভয় পাশে যদি বর্গ করেন তাহলে 3 ইন্টু 8.314 ইন্টু টি ডিভাইডেড বাই, একবারে ক্যালকুলেশন করবো বলে কিছুই ক্যালকুলেশন করি নাই, 2 ইন্টু 10 ইনভার্স 3 ইজ ইকুয়ালস টু কি আসবে? ইজ ইকুয়ালস টু আসবে 483.56। এই টোটালটার উপরে কিন্তু একটা স্কোয়ার চলে আসতেছে ভাইয়া, টোটালটার উপরে একটা স্কোয়ার আসবে, নিশ্চয়ই বুঝতে পারছিস। এখন আবার দেখি 262, এতক্ষণ ধরে একটা অ্যান্সার দিয়ে এখন আবার সবাই চলে গেছে 262-তে। দাঁড়াও আমি ক্যালকুলেশন করে আসি। 483.56 স্কোয়ার। আমার অঙ্কের প্রসিডিউর ঠিক আছে কিনা আমাদেরকে একটু জানায়ও, যে আমরা যে প্রসিডিউরটা করছি। শ্যামশ্রী, কাইফ বাড়ি, যারা যারাই আছিস, রবিন, রিস্তিয়া, ইমন, রিমঝিম, জানাইস আমাকে। তাহলে 483.56 স্কোয়ার ইন্টু 28 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 1000 দিয়ে ভাগ করলেও হইতো, ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 8.314। খুব দ্রুত জনগণ অ্যান্সার দিবে, খুব দ্রুত জনগণ আমাকে অ্যান্সার দিবে। কত? 262.5, 260। আয় হায় রে সানি, আহা সানি ভাইটি আমার, ডিগ্রি সেলসিয়াস কেন লিখছিস? জান্নাতুল ফেরদৌস সানি, ডিগ্রি সেলসিয়াস
262.5 ডিগ্রি সেলসিয়াস না তো, ডিগ্রি সেলসিয়াস না তো। দ্যাট মিনস এখান থেকে টেম্পারেচার কত আসবে, টি এর ভ্যালু আসবে হচ্ছে একদম কেলভিনে আসবে। ক্যাপিটাল টি লিখছো না, সবগুলো তো কেলভিনে ছিল। দ্যাট মিনস টি এর ভ্যালু হবে 262.5 কেলভিন। ভরসা নাই, মানুষজনের উপর ভরসা নাই, কে লিখবো না, পুরা কেলভিন লিখে দিব। আর মনে করেন কারো যদি মন চায় যে এখান থেকে 273 আপনি বিয়োগ করবেন, 273 মাইনাস 262.5 ওই 10.5 আসবে, 10.5 আসবে। দ্যাট মিনস এইটার আরেকটা ভ্যালু মাইনাস 10.5 ডিগ্রি সেলসিয়াস। আশা করি বুঝতে পারছেন সবাই, এইটাই অ্যান্সার, এইটাই আমাদের ঘ নাম্বারের অ্যান্সার। আই এম সরি। এই হচ্ছে আমাদের ঘ নাম্বারের অ্যান্সার। সবাই বলেন বুঝতে পারছেন কিনা, সবাই ঝটপট বলেন বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, আপনার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন, দিয়েছি, ক্ষমা করে দিয়েছি তোমাদেরকে। ঠিক আছে শ্যামশ্রী, সানি, নেটের যে এত প্রবলেম, কথাবার্তা এত ভেঙে টেঙে ডিস্টর্টেড হয়ে যায়, কি বলবো বলো। হ্যাঁ মেহেদি, ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ওবায়দুর রহমান, ঝটপট জানায় দেন সবাই, সবাই ঠিকঠাক মতো বুঝছেন। এবং দেখেন অনেকগুলো ম্যাথ করে ফেলছি, ক্লাসের কিন্তু প্রায় মানে 80%, জানি না কত পার্সেন্ট, লালা 6 ভাগের 5 অংশ, তাহলে 6 ভাগের 5 অংশ মানে হচ্ছে ওই তো প্রায় 86% সময় দিয়ে কিন্তু আমরা ম্যাথ করছি, আরও ম্যাথ করব আমরা। আপনি এইটুকু ম্যাথ করার পরে, এখন ধরেন ভাই আজকে আপনাকে 2-3টা এমসিকিউ করাইছি, একটা সিকিউ করাইছি, তো আপনি যদি এই ম্যাথগুলা করে আপনি যদি বাসায় গিয়ে বলেন যে ভাইয়া ওকে ফাইন খুশি সোনার বাংলাদেশ, তাইলে তো হবে না ভাই, তাইলে হবে না। আপনাকে আরও প্র্যাকটিস করা লাগবে, আপনাকে আরও প্র্যাকটিস করা লাগবে। আপনি যদি এই প্র্যাকটিসের জায়গাটায় যদি নিজেকে না নিয়ে যান, রেগুলার নিজে থেকে যদি প্র্যাকটিস না করেন, তাইলে আসলে ভাই ধরা, তাইলে ভাই ধরা। ঠিক আছে, ওকে। তো আমরা যেহেতু আসলে আজকে অনেক বেশি সময় অতিবাহিত করে ফেলছি ম্যাথ করা নিয়ে, কে জানি চিৎকার দিছে, আমি কিছু করি নাই, কে জানি আশেপাশে চিৎকার দিছে। ওকে, মাঝে মাঝে নেট প্রবলেম হলে ভালোই লাগে, মারাত্মক ব্যাপার। ঠিক আছে, আর্দ্রতার অঙ্কগুলো অনেক আসে, এক্স্যাক্টলি আর্দ্রতার অঙ্কগুলো আমরা অনেক করব। তো আর্দ্রতার অঙ্কে আমরা পরে যাচ্ছি, আর্দ্রতার থিওরি নিয়ে আমাদের বেশ লম্বা চওড়া কথাবার্তা করতে হবে। ও ফারুক আহমেদ, শকর আলহামদুলিল্লাহ, আপনি যে কথাটা বলছেন এই কথাটা পুরো দুনিয়া যেদিন বলবে সেদিন ভাল লাগবে। এবং এই কথাটা পুরো দুনিয়া কোন দিন বলবে জানেন? যেদিন আপনারা খুব জোশ বান্দা হয়ে উঠবেন, ভালো মানুষ হবেন, ভালো রেজাল্ট করবেন, বুয়েট, ঢাকা ভার্সিটি, এমআইটি, আইআইটি এইসব জায়গায় চান্স পাবেন। সো আমার সাফল্য হচ্ছে আসলে আপনাদের রেজাল্ট, আপনাদের বেটারমেন্ট, দ্যাটস ইট। আসেন আমরা একটু গল্প করি, মানে খুব বেশি আসলে সময় নাই। সো আমরা আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্কের অনেক বেশি ভিতরে ঢুকতে পারবো না, এই জন্য আমরা আজকে একটু গল্প করব। একটু কিছু গল্প ভাবছিলাম তোমাদের সাথে বলবো বলে, গল্প তো করাই হয় না। মানে তুমি বলো না যে এখন ভাইয়া রাজা রানীর গল্প বলবে, মোটেও না, মোটেও না। ধরে নিলাম যে একটা পাত্রে আমার কি আছে, একটা পাত্রে আমার ঠান্ডা পানি আছে, একদম হিমশীতল ঠান্ডা পানি, টেম্পারেচার আসলে অনেক বেশি ম্যাটার করে না। ধরে নিলাম এই টাক 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 ঠান্ডা পানি আছে। আচ্ছা ফাইন, তাহলে আরেকটা পাত্রে কি আছে ভাই? আরেকটা পাত্রে মনে করেন একদম গনগনে গরম পানি, আরেকটা পাত্রে একদম গরম পানি, বাষ্প উড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, এইটার ভেতরে গরম পানি নিছেন আপনি। বেসিক্যালি আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? আপনি হয়তো মানে চা বানাইতে চান, মানে বুঝাই দিলাম যে পানি অনেক গরম, ধোঁয়া উঠতেছে। ঠিক আছে, ধোঁয়া উঠতেছে। আজকে সারা রাত ক্লাস করবি? বাবারে সারা রাত ক্লাস করার দরকার নেই, সারা রাত তুই পড়ালেখা কর, তুই নিজে সারা রাত পড়ালেখা কর, আমাকে বাসায় যাইতে দে প্লিজ, এত কষ্ট দিস না। ঠিক আছে, সবাই একটু এইটা বলেন। মনে করেন আপনার কাছে কিছু একটা আছে, আপনার কাছে সাপোজ ধরেন আপনার কাছে বিশাল পরিমাণ চিনি আছে, অনেকটুকু পরিমাণ আপনার কাছে চিনি আছে। তো এই যে চিনিটা আছে, এই চিনিটাকে আপনি কি করবেন? আপনি এই চিনিটাকে গরম পানির মধ্যেও মিশাবেন, আপনি চিনিটাকে কি করবেন? ঠান্ডা পানির মধ্যেও মিশাবেন।
ঠিক আছে, গরম পানিতেও মিশাবেন, আপনি ঠান্ডা পানিতেও মিশাবেন। তো চিনিটাকে এখানে আপনি কি বলতে পারেন? চিনিটাকে এখানে আপনি বলতে পারেন এটা হচ্ছে দ্রব। চিনিটা কি ভাইয়া? চিনিটা হচ্ছে দ্রব। আর এই যে পানি আছে সেটা গরম পানি হোক বা সেটা ঠান্ডা পানি হোক, গরম পানি হোক বা ঠান্ডা পানি হোক, পানিটা কি ভাইয়া? পানিটা হচ্ছে দ্রাবক। গল্প করতে করতে কোন সময় যে একদম আদর্শ গ্যাস চ্যাপ্টারের ভিতরে ঢুকে যাব, ঠিক আছে, তখন কিন্তু টের পাবি না। তো এই আজাইরা দুষ্টু কথা বন্ধ কর। প্রথম কোয়েশ্চেনের আমাকে অ্যান্সার দে, প্রথম কোয়েশ্চেনের আমাকে অ্যান্সার দে। তুই চিনি মিশাইতেছিস, গরম পানির মধ্যেও চিনি মিশাইতেছিস, ঠান্ডা পানির মধ্যেও চিনি মিশাইতেছিস। তো চিনি মিশাইতে থাকলে একটা সার্টেন টাইম পরে এরকম হইতে পারে যে আর চিনি গলতেছে না, আর চিনি গলতেছে না, চিনি অধক্ষেপ হয়ে পড়ে থাকতেছে। চিনি কি করতেছে ভাই? চিনি অধক্ষেপ হয়ে নিচে জমে থাকতেছে বা পড়ে থাকতেছে। তো আপনারা আমাকে বলেন, আপনারা আমাকে বলেন কোন পানিটাতে, কোন পানিটাতে বেশি চিনি গলবে? কোন পানিটাতে বেশি চিনি গলবে অথবা দ্রুত? কোন পানিটাতে, কোথায় দ্রুত এবং বেশি? ঠিক আছে, দ্রুত এবং বেশি কোন ধরনের পানিতে? গরম পানিতে নাকি ঠান্ডা পানিতে? কোথায় হচ্ছে দ্রুত দ্রুত হচ্ছে চিনি গলে যাবে, বেশি বেশি হচ্ছে চিনি গলে যাবে? কোন পানিটাতে? গরম পানি, হট ওয়াটার, হট ওয়াটার গরম পানিতে। সবাই বলতেছেন, এটা মোটামুটি একটা বেসিক ধারণা। আমরা জীবনে চা বানাইছি, এই ট্যাঙের শরবত, লেবুর শরবত বানাইছি, তো এটা টুকটাক আমরা জানি যে গরম পানিতে কি হবে? গরম পানিতে চিনি দ্রুত গলে যাবে। তাহলে কেন গলে যাবে এই আইডিয়াটা কি আছে? বৃষ্টি, নাদিয়া সুলতানা, তাহসিনা, উত্তম রয়, ঠিক আছে, এরপরে ইমন, যারা যারাই আমার নাম ঠিকানা যেই সব বাচ্চা কাচ্চাগুলোর জানি আর কি, কাজী ওবায়দুর রহমান, যাদের সাথেই কথা হয় রেগুলার, আমাকে একটু ঝটপট এইটা বলেন যে কেন, কেন আসলে গরম পানিতে বেশি দ্রুত গলে যাবে? এই কেনটার উত্তর দেন। কেন আসলে গরম পানিতে বেশি দ্রুত গলে যাবে? গরম পানিতে বেশি গলবে এমনভাবে লাইভ হচ্ছে, কি হয়েছে বুঝি নাই, কেমনভাবে লাইভ হচ্ছে বুঝি নাই ভাই, আমি আমার নিজের লাইভ দেখতে পাচ্ছি না কেন? ঝটপট একটু বলে দেন। তাপ বেশি, ছুটাছুটি বেশি, তাপের জন্য, টেম্পারেচার না, অণুর ভাঙন সেটাও না, অণুর ভাঙন, চাপ বেশি থাকার কারণে না, চাপ বেশি থাকার কারণেও না। এখনো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পাই নাই। ভেরি গুড, আরিয়ান আহমেদ ফাহিম, আরিয়ান আহমেদ ফাহিম, অ্যান্সার পাইছি। আর কারোটা হয় নাই, আর কারোটা হয় নাই। সবাই কথা শুনেন, সবাই কথা শুনেন। পানি অণুগুলোর প্রসারণ, সবাই কথা শুনেন, খুব সিম্পল কথা। আপনি যখন পানিকে তাপ দিছেন তখন পানিটা তাপশক্তি শোষণ করে গরম হয়েছে, তাপশক্তি শোষণ করে যদি গরম হয় তখন কি হবে? এর মধ্যে আন্তঃআণবিক ফাঁকা জায়গা বেড়ে যাবে। আন্তঃআণবিক ফাঁকা জায়গা, আমরা কি আন্তঃআণবিক দূরত্ব এই কথাটা শিখছি না? সো গরম পানিতে আন্তঃআণবিক দূরত্ব বেশি, গরম পানিতে আন্তঃআণবিক দূরত্ব বেশি, ঠান্ডা পানিতে আন্তঃআণবিক দূরত্বটা কম। সো গরম পানির ভিতরে দ্রাবকগুলা দ্রুত গলে ঢুকে মিশে যাইতে পারে, যেটা ঠান্ডা পানিতে সম্ভব না। গরম পানিতে দ্রুত গলে মিশে ডুবে যাইতে পারে, মিলে যাইতে পারে, কিন্তু এটা ঠান্ডা পানিতে সম্ভব না। আচ্ছা, তাহলে এইটুকু বুঝতে পারছেন সবাই? ভেরি গুড। এইটুকু সবাই বুঝতে পারছেন না? ভেরি গুড। এখন আপনি গরম পানি ভুলে যান, আপনি ঠান্ডা পানি ভুলে যান, আপনি চিনি ভুলে যান, আপনি মনে রাখেন দ্রাবক এবং আপনি মনে রাখেন দ্রব। আপনি কি মনে রাখবেন? দ্রাবক এবং আপনি কি মনে রাখবেন? দ্রব। দ্রাবক এবং দ্রব, এই দুইটা কথা মনে রাখেন। এই দুইটা কথা যদি মনে রাখেন তাহলে এইটা একটু বলেন, আমরা কি এইটা বলতে পারি? সবাই একটু আমার সাথে হ্যাঁ বা না বলবেন, খুব দ্রুত হ্যাঁ বা না বলবেন আমাকে। সেটা হচ্ছে গরম পানিতে চিনি বেশি ঢুকতেছে বা গরম পানিতে চিনি বেশি দ্রবীভূত হচ্ছে। আমি কি বলতে পারি গরম পানির চিনিকে ধারণ করার ক্ষমতা বেশি? গরম পানির বা যে কোনো উত্তপ্ত দ্রাবক
গরম পানি মানে কি? গরম পানি মানে হচ্ছে উত্তপ্ত দ্রাবক। সো দ্রাবক যদি উত্তপ্ত হয়, দ্রাবক যদি উত্তপ্ত হয় তাহলে দ্রাবকের ধারণ ক্ষমতা বেশি, সে বেশি চিনি ধারণ করতে পারে। রাদার দেন ঠান্ডা পানিও বেশি ধারণ করতে পারে না, চিনিটা নিচে পড়ে থাকে, অধক্ষেপের মতো পড়ে থাকে। সো ঠান্ডা পানি হইলে অধক্ষেপ হয়ে যায়, ঠান্ডা পানির ধারণ ক্ষমতা কম, কিন্তু গরম পানি হইলে ধারণ ক্ষমতা বেশি। তাহলে দুইটা অনুসিদ্ধান্ত নিয়ে আজকের আমরা ক্লাসটা শেষ করব। ফার্স্ট অনুসিদ্ধান্তটা কি? ফার্স্ট অনুসিদ্ধান্তটা হচ্ছে এইটা, সেইটা হচ্ছে দ্রাবকের তাপমাত্রা বাড়লে, দ্রাবকের তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা বাড়ে। দ্রাবকের তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা বাড়ে। যে কোনো দ্রাবকের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে কি হয়? তাপমাত্রা বাড়লে হচ্ছে ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, তাপমাত্রা বাড়লে হচ্ছে ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। তা আপনি মনে মনে চাইলে এরকম একটা সম্পর্ক লিখে রাখতে পারেন, যদিও এই ধরনের কথাবার্তা আমাদের বইতে খুব একটা ইউজ করে নাই, এটা আমরা নিজেদের আইডিয়া যাতে ঠিকঠাক মতো থাকে সেটার জন্য লিখে রাখি যে ধারণ ক্ষমতা ইজ প্রপোর্শনাল হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রার সমানুপাতিক। ধারণ ক্ষমতাটা কি হচ্ছে ভাই? ধারণ ক্ষমতাটা হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। জি ভাইয়া বললাম তো। জান্নাতি আপু বলছি, বুঝতে পারিস নাই আমার কথা? খালেদ সাইফুল্লাহ, এস কে ইমন, বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে দ্রাবকের তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা বাড়ে, দ্যাট মিনস ধারণ ক্ষমতা ইজ প্রপোর্শনাল হচ্ছে কি টেম্পারেচার। তাপমাত্রা যত, ওখানে টেম্পারেচারটা একটু গিচাগিচি হয়ে গেছে, মানে ধারণ ক্ষমতা ইজ প্রপোর্শনাল হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা। তাপমাত্রা যত বাড়বে ধারণ ক্ষমতা তত বৃদ্ধি পাবে, তাপমাত্রা যত বাড়বে ধারণ ক্ষমতা হচ্ছে তত বৃদ্ধি পাবে। বুঝতে পারছি এইটুকু? এইটুকু বুঝতে পারছি সবাই? আচ্ছা, তাহলে এখান থেকে একটা অনুসিদ্ধান্ত আমরা পাইলাম যে তাপমাত্রার সাথে ধারণ ক্ষমতার একটা সম্পর্ক আছে। ওকে ফাইন। 2 নম্বরে আসেন, এখানে আমরা আরেকটু কথাবার্তা বলি। এখানে একটা নতুন জিনিস, মানে অত বেশি নতুনও না, বাট এর সাথে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের আমাদের দরকার আছে। সেইটা হচ্ছে বাষ্পচাপ। বাষ্পচাপ, এবং এই যে বাষ্পচাপ আছে এইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি হচ্ছে ভেপার প্রেশার, VAPOUR, ভেপার প্রেশার। বাষ্পচাপ কাকে বলে? সংজ্ঞা জানেন কে? ঝটপট একটু বলেন দেখি, বাষ্পচাপের সংজ্ঞাটা কি? বাষ্পচাপের সংজ্ঞাটা কি? ধরেন শীতকাল হোক, গরমকাল হোক, শরৎ, মানে যেই এনভায়রনমেন্ট বা যেই ধরনের বাতাসই হোক না কেন, টেম্পারেচার যাই হোক না কেন, আমাদের বায়ুমণ্ডলে তো আসলে জলীয় বাষ্প আছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে। তো এই যে জলীয় বাষ্পটা আছে, এই জলীয় বাষ্প বাতাসের উপর যেই চাপ প্রদান করে, সাব্বাস সালমান, নির্দিষ্ট আয়তনের বায়ু যে চাপ দেয়, না না না, বায়ু চাপ দিলে ওটাকে বায়ু চাপ বলে বেটা। সালমান আলফারাজ, বায়ু যে চাপ দিচ্ছে সেটাকে তো আপনি বায়ু চাপ বলছেন, আমরা বলছি জলীয় বাষ্পের কথা, জলীয় বাষ্পের কথা, ঠিক আছে? তাপমাত্রা কমে গেলে তলানি পড়বে। ঈশানুর শেখ, আজকে কিন্তু তুমি 1-2টা আজে বাজে কমেন্ট করে নিজের মানে বাম কাঁধে ভর বাড়াইছো, যেটা কোনো প্রয়োজন ছিল না, কেন করলা? ঠিক আছে, মানে আজে বাজে দুষ্টু কথা বলে তো আসলে পপুলার হওয়ার কিছু নাই, এটা কোনো প্রয়োজনও নাই রে ভাই, নিজের মতো থাকেন। বাষ্প কর্তৃক একটি তরলের পৃষ্ঠের উপর প্রয়োগকৃত চাপকে বাষ্প চাপ বলে। বই থেকে সংজ্ঞাটা আরো সুন্দর করে পড়ে নেবেন, বই থেকে সংজ্ঞাটা আরো সুন্দর করে পড়ে নেবেন। বাট সহজ কথা হচ্ছে, কোনো এলাকার একটা নির্দিষ্ট আয়তনের বাষ্প যেই চাপ প্রদান করে, নির্দিষ্ট আয়তনের বাষ্প যেই চাপ প্রদান করে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে বাষ্পচাপ। ক্লিয়ার এইটুকু সবাই? এবং এই যে বাষ্পচাপ আছে, এই যে বাষ্পচাপ আছে, এই বাষ্পচাপকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। সেগুলো নিয়ে আসলে আজকে আমরা খুব বেশি কথা বলবো না। একটা বাষ্পচাপের নাম কি? একটা বাষ্পচাপের নাম হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ, বা যেইটাকে আমরা বলি হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেশার, এবং আরেকটাকে আমরা বলি হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ।
অসম্পৃক্ত বাষ্পচাপ, আনস্যাচুরেটেড। ঠিক আছে, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড দুই ধরনের বাষ্পচাপ আছে, দুই ধরনের বাষ্পচাপ আছে। জলীয় বাষ্প যেই চাপ প্রদান করে, সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পচাপ। ওকে ফাইন, তাহলে আসেন আমরা এগুলো আজকে পড়তে আসি না, এগুলো আমাদের নেক্সট দিনের কথাবার্তা। তোমরা অবশ্যই বই থেকে এই জিনিসপত্রগুলো রিডিং পড়ে আসবা, এটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, তোমাদের হোমওয়ার্ক। আমার কিন্তু ক্লাস শেষ হয় নাই, প্লিজ প্লিজ। আমি কিন্তু বলছিলাম 2টা পয়েন্ট লিখবো, আমি এখানে আরও একটা পয়েন্ট লিখবো, এই জন্য আমি জায়গা খালি রেখে অপর পৃষ্ঠায় গেছি। দয়া করে এই পয়েন্ট শুনে বাসায় যায়েন, এই পয়েন্ট শুনে বাসায় যায়, নাইলে হারায় যাবেন। আপনাদের HW কি বই থেকে রিডিং পড়ে আসবেন, এগুলো সম্পর্কে পড়ে আসবেন, কি বলছে এখানে রিডিং পড়ে আসবে। এটা হোমওয়ার্ক, এটা পরের কথা, এটা পরের কথা। সবাই কাজের কথা শুনেন, কোনো কাজের কথা শুনেন। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানের বাষ্প সর্বাধিক যে চাপ দিতে পারে তাকে সম্পৃক্ত বাষ্পচাপ বলে। ফাইন, ঠিক আছে, সেটা জানতে চাই না। কথা হচ্ছে এই যে বাষ্পচাপ, সবাই মনোযোগ দিয়ে শুনো, এই যে বাষ্পচাপ আছে, এই বাষ্পচাপটা মানে নর্মালি আপনারা চাপের কথা চিন্তা করেন, আমাদের ভুলটা হয় কোথায়, আমি ভুলের জায়গাটা বলে দিচ্ছি। চাপ, চাপ তো হচ্ছে কি প্রেশার, আমরা এটা জানি না, চাপ প্রেশার এটা তো আমরা ঘন ঘন ইউজ করি। টাইম শেষ আমাদের। তো কথা হচ্ছে আপনি যখন লিখতেছেন P1 V1 বাই T1 সমান হচ্ছে P2 V2 বাই T2, আপনি লিখতেছেন না, আপনি লিখতেছেন, বা আপনি লিখতেছেন P1 V1 সমান P2 V2, অথবা আপনি লিখছেন P1 বাই T1 সমান হচ্ছে P2 বাই T2। কথা হচ্ছে এখানে সবগুলো চাপ, এখানে সবগুলো চাপ বেসিক্যালি কি, এখানে সবগুলো চাপ বেসিক্যালি হচ্ছে আদর্শ গ্যাসের চাপ, বা গ্যাসের চাপও বলতে পারেন, খুব বেশি লস নাই, গ্যাসের চাপ, অথবা আদর্শ গ্যাস বললে আরো ভালো। বাট কথা হচ্ছে এরা সব কিসের চাপ ভাই, এরা সব হচ্ছে গ্যাসের চাপ। এরা সব কিসের চাপ, এরা সব হচ্ছে গ্যাসের চাপ। সবাই কথা শুনো, সবাই কথা শুনো, সবাই কথা শুনো প্লিজ, লাস্ট মোমেন্ট, এখন কথা হবে না, এখন কথা হবে না। টেম্পারেচার পরিবর্তন করলে চাপের মান পরিবর্তন হয়, আয়তন পরিবর্তন করলে চাপের মান পরিবর্তন হয়, বা টেম্পারেচার বা ভলিউম যে কোনো দুইটা পরিবর্তন করলে, একটা পরিবর্তন করলে চাপের মান পরিবর্তন হয়। ঘটনা সত্য, ঘটনা সত্য যে তাপমাত্রা পাল্টাইলে বা আয়তন পাল্টাইলে চাপের পরিবর্তন হবে। কি রকম চাপ ওইটা, ওগুলা সব আদর্শ গ্যাসের চাপ, ওগুলা সব কি, ওগুলা হচ্ছে সব আদর্শ গ্যাসের চাপ। বুঝতে পারছি, ওগুলা কোনোটা বাষ্পচাপ না। তাইলে মনে রাখেন বাষ্পচাপ, বাষ্পচাপ তাপমাত্রার পরিবর্তনে, তাপমাত্রার পরিবর্তনে বাষ্পচাপ পরিবর্তন হয় না, তাপমাত্রার পরিবর্তনে বাষ্পচাপ পরিবর্তন হয় না। আপনি একটা নির্দিষ্ট এলাকার টেম্পারেচার পাল্টায় ফেলতে পারেন, আপনি একটা এইটাই মনে করেন আমাদের সেই 2 নাম্বার হাইলাইট, 2 নাম্বার হাইলাইট যেটা লিখবো বলছিলাম। তাপমাত্রার পরিবর্তনে কি হয় না, তাপমাত্রার পরিবর্তনে বাষ্পচাপ পরিবর্তন হয় না। বাষ্পচাপ কার উপর ডিপেন্ড করে, বাষ্পচাপ সরাসরি হচ্ছে বাষ্পের ভরের উপর নির্ভর করে। বাষ্পচাপ কি করে, বাষ্পচাপ হচ্ছে বাষ্পের ভরের উপর নির্ভরশীল। বাষ্পচাপ বাষ্পচাপ হচ্ছে বাষ্পের ভরের উপর নির্ভর করে, ভরের উপর নির্ভর করে। সব গুছায় লিখবা, এই সবগুলাই 2 নাম্বার পয়েন্ট, এটাও 2 নাম্বার পয়েন্ট, এটাও 2 নাম্বার পয়েন্ট, আরও একটা লাইন লিখবো ওইটাও 2 নাম্বার পয়েন্ট হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কথা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনে বাষ্পচাপ পরিবর্তন হয় না, এইটা হচ্ছে একটা কথা। বাষ্পচাপ বাষ্পের ভরের উপর নির্ভর করে, এটা হচ্ছে একটা কথা। এবং কিভাবে নির্ভর করে, ভর বাড়লে, এখানেই লিখতেছি, পুরা জিনিসটা গুছায় লিখবা সুন্দর করে। আজকে একটু নোট জমা দাও দেখি, গ্রুপে দেখি, সুন্দর করে লিখে জমা দিও, তাড়াহুড়া করার দরকার নাই, আগে আসলে কেউ তোমাকে ফার্স্ট প্রাইজ দিবে না। বাষ্পের ভর বাড়লে চাপ বাড়ে,
বাষ্পের ভর বাড়লে বাষ্পচাপ বাড়ে। বাষ্পের ভর বাড়লে বাষ্পচাপ বাড়ে। সো এই হচ্ছে আমাদের 2 নাম্বার টিকা বা 2 নাম্বার ইনফরমেশন যেটা আমরা লিখবো বলছিলাম। সো বাষ্পচাপের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, বই থেকে পড়বেন, ঠিক আছে। গ্যাসের চাপ এক জিনিস, বাষ্পচাপ আরেক জিনিস। গ্যাস এবং বাষ্পের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে, গ্যাস এবং বাষ্পের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে, ঠিক আছে। গতিশক্তি বের করার সময় ডিগ্রিজ অফ ফ্রিডমের সূত্রগুলা ব্যবহার করব অবশ্যই, সাইফ হাসান, অবশ্যই, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ। সো আজকে আর কথা না বলি, আজকে ক্লাসটা শেষ করছি এখানে, কারণ পরবর্তীতে আরেকটা ক্লাস আছে। সো একটু রেস্ট করে চা পানি খেয়ে নিজেরা একটু রিল্যাক্স করে নেন। আজকে কয় তারিখ ভাই? 7 তারিখ, শিওর? থ্যাংক ইউ, ঠিক আছে। সো আর কোনো কথা নাই তো? আয়াজ উদ্দিন কোত্থেকে, আপনি কোত্থেকে উঠে আসছেন ভাই, ভয়ঙ্কর ব্যাপার, ঠিক আছে। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। সবাই একটু পড়েন। বাষ্প আর গ্যাস এক জিনিস না, বাষ্প আর গ্যাসের মধ্যে পার্থক্য আছে, বাষ্প আর গ্যাসের মধ্যে পার্থক্য আছে। একটু 1 সেকেন্ড রাখেন। আজকে আসলে অঙ্কই করছি মেইনলি আমরা, আজকে আসলে আমরা শুরু থেকে অঙ্ক করছি, শুরু থেকে আমরা সবগুলো টপিক দেখাই দিছি যে আদর্শ গ্যাস চ্যাপ্টারে আমাদের এই এই টপিক ডিস্ট্রিবিউশন আছে। এটা চোখের সামনে থাকলে আপনার জীবন সুন্দর ভাই। এরপরে আমরা বেশ কয়েকটা ম্যাথ করছি, আমরা এখানে সূত্রগুলো দেখছি, ডিগ্রিজ অফ ফ্রিডমের সূত্রগুলো দেখছি। এরপরে আমরা 3 ধরনের বেগের সূত্র দেখছি, 3 ধরনের বেগের সম্পর্ক দেখছি। কেউ নোট শেয়ার করলে এই গ্রুপে শেয়ার করতে পারেন। ভালো রাখার মালিক আল্লাহ, আল্লাহ ভালো রাখলে নিশ্চয়ই থাকবো। আর এরপরে আমরা বেশ কয়েকটা ম্যাথ করেছি, সিকিউ সলভ করেছি, এমসিকিউ সলভ করেছি, এবং লাস্টে গিয়ে আমরা জাস্ট কিছু ইনফরমেশন নিয়ে নিছি, যে ইনফরমেশনগুলো আমাদের আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্কের সাথে বোঝাপড়ার জন্য দরকার, ঠিক আছে। বাষ্পচাপ রিলেটেড কথাবার্তাগুলো একটু ভালো করে পড়ে নেবেন সবাই। দ্যাটস অল এভরিওয়ান, আজকের মতো বিদায় নিচ্ছি। এবং আজকে তো হচ্ছে কি, আজকে হচ্ছে শুক্রবার, সরি কি বলি আজকে হচ্ছে বুধবার। সো পরশুদিন শুক্রবারে আসলে আমি একান্তই সময় পাবো না মোস্ট প্রবলি। সো এই জন্য পরশুদিন আসলে ফিজিক্সের এক্সট্রা ক্লাস রাখি নাই। আর শনিবারে তাহলে দেখা হচ্ছে ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে তোমাদের সবার সাথে ইনশাল্লাহ নেক্সট স্যাটারডে, ঠিক আছে। নেক্সট স্যাটারডে দেখা হবে, ঠিক আছে। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই।